হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি রাজদীপ স্যার তোমাদের সামনে আবার একটি ব্র্যান্ড নিউ চ্যাপ্টার এবং নতুনভাবে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকের থেকে আমরা ক্লাসগুলো শুরু করব হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ নিয়ে। আমরা গুটি গুটি পায়ে অনেক দূরই চলে এসেছি। আমাদের সিলেবাসটা যে সময় আমরা চলছি এ সময় সিলেবাসের এটাই চলা উচিত, সেই হিসেবেই আমরা আছি। আমরা হিউম্যান হেলথ এবং ডিজিজ এই চ্যাপ্টারটির উপরে আমরা এখন আমাদের বেশ কয়েকটি ক্লাস পরপর কয়েকটি ক্লাস করে যাব। এই চ্যাপ্টারে ঢোকবার আগে আমাদের অনেক ইন্ট্রোডাকশন করতে হবে। তার আগে আমি বলে দিই এই চ্যাপ্টারের মধ্যে যে যে বিষয়গুলো বা যে যে টপিকগুলো আছে যেগুলো নিয়ে আমরা কভার করব সেগুলো হলো কমন ডিজিজ ইন হিউম্যানস। আমরা মানুষের মধ্যে যে কমন ডিজিজগুলো হয় এবং যাতে থাউজেন্ডস অ্যান্ড ল্যাক্স অফ পিপল এফেক্টেড হয় তার উপরে আমরা ডিসকাস করব। এরপরে ডিটেইল ডিসকাস করব ইমিউনিটি নিয়ে, বিকজ আমাদের এখন ইমিউনিটি বিষয়টি অনেকটাই একটা কমন টার্ম হয়ে গেছে এখনকার এই পরিস্থিতিতে। তোমরা জানো আমি লেটার পার্ট অফ দ্য চ্যাপ্টার এটাকে নিয়ে প্রচুর আলোচনা করব। এছাড়া আছে এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, তারপরে ক্যান্সার, সেটাকে নিয়েও এটা কমন ডিজিজ হয়ে গেছে আজকে যে কোনো জায়গায় সারা ভারত এবং গোটা ওয়ার্ল্ডে। তার জন্য আমাদের এনভায়রনমেন্টাল অনেক কজ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করব। এছাড়া আছে ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। এই চ্যাপ্টারটায় এইভাবে একটি টপিকের উপরে তোমাদের পড়তে হবে। আমি এই চ্যাপ্টারটি শুরু করবার আগে যে বিষয়গুলোকে নিয়ে তোমাদের মেইনলি ডিসকাস করব, কারণ তোমরা জানো এখন অনেকেই আমরা ঘরে বসে থাকতে হচ্ছে, অনলাইনে ক্লাসগুলো করতে হচ্ছে। কি কারণ? কারণ তো তোমাদের সকলেরই জানা, আমাদের প্যান্ডেমিক কোভিড, যার জন্য করোনা ভাইরাস আমাদের এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, ওয়ার্ল্ডকে একটা চ্যালেঞ্জের মুখে ঠেলেছে। মনে রাখবে, নিউক্লিয়ার ওয়েপেন নয় বা অন্য কোনো বিগ কোনো মানুষের তৈরি কোনো অস্ত্র যেগুলো আমাদের সোসাইটি বা সিভিলাইজেশনকে ডিস্ট্রয় করবে না, যেটা করতে পারে তা হচ্ছে ভাইরাস, ভাইরাল ডিজিজ। কারণ আমরা পাস্ট বেশ কয়েক সেঞ্চুরিতে দেখেছি যে এরকমভাবে বিভিন্ন সময়ে টাইম টু টাইম কিছু কিছু প্যান্ডেমিক ডিজিজ চলে আসে, যেগুলো মেইনলি ভাইরাস এবং ব্যাকটেরিয়াদের দিয়ে তৈরি হয়। সেই ডিজিজগুলোই কিন্তু থাউজেন্ডস অফ বিলিয়ন পিপল, বিশেষ করে হিউম্যান বিংকে আমাদের পৃথিবী থেকে ইরাডিকেট করে দেয়, মুছে দিতে পারে। আমাদের ওয়ার্ল্ডের এখন পপুলেশন নিয়ার অ্যাবাউট আমরা 900 crore বলতে পারি, খুব বড় জোর হলে, খুব বেশি হলে, যদি আমরা সবকিছুকে জুড়ে টুড়ে দিই, ডেটাটা নানা জায়গায় ডিফার করতে পারে। সেই অনুযায়ী হিউম্যান বিংয়ের পপুলেশন কিন্তু অ্যাজ কম্পেয়ার টু আদার হিউজ নাম্বার অফ পপুলেশন যে সমস্ত স্পিসিসের আছে তার থেকে আমাদের কিন্তু খুব একটা বেশি নেই, আমরা তুলনায় কমই আছি। কিন্তু সেই হিউম্যান সিভিলাইজেশন পপুলেশন ধ্বংস হতে পারে ভাইরাসের কারণে বা ব্যাকটেরিয়ার কারণে। সো উই হ্যাভ টু বি ভেরি কশাস, আমাদের সাবধানে থাকতে হবে, আমাদের এনভায়রনমেন্ট নিয়ে সাবধানে থাকতে হবে, আমাদের হেলথ নিয়ে সাবধানে থাকতে হবে। যার জন্য এই টপিকটার এ বছরের একটা হিউজ ইম্পর্টেন্সই আছে। এমন কিছু টার্মিনোলজি আমরা এই লাস্ট ফিউ মান্থসে পেয়েছি যেগুলো ডিজিজের ক্ষেত্রে আমাদের নতুনভাবে ভাবিয়ে তুলছে। তাই কিছু কমন ডিজিজকে নিয়ে আমাদের যেমন জানতে হবে, ভাইরাল ডিজিজ যেটা অলরেডি আমরা যেটাকে নিয়ে কোপ আপ করছি আজকালকার দিনে, গুগল বা যে কোনো ধরনের মিডিয়া আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছে। তার জন্য আমরা অনেক বেশি হেলথ কনসাস হয়েছি। আমরা সবাই মুখে মাস্ক পরছি। মুখে মাস্ক পরাটা এটা যদি রেওয়াজ বা আমাদের একটা হ্যাবিট হয়ে যায়, আলটিমেটলি কিন্তু হিউম্যান সিভিলাইজেশনের জন্য সেটা একটু বেটার, বা হিউম্যান পপুলেশনের জন্য এটা একটা বেটার অপশান। তোমাদের অনেকেই দেখবে জাপানিজ, চাইনিজ, কোরিয়ানস,
তারা যখন আদার্স কান্ট্রিতে যায় বা অন্য কোনো জায়গায় যায়, সেখানে তারা মুখে মাস্ক ইউজ করে, কারণ এনভায়রনমেন্টাল পলিউশন যাতে তাদের বডিতে একটু কম এফেক্ট করে। তাহলে এই যে ইউজ অফ মাস্ক, আদার হেলথ হাইজিন রিলেটেড আমাদের যে সচেতনতাগুলো, আমাদের কশাসনেসগুলো, এগুলো আমাদের ক্রমাগত বাড়ছে এবং বাড়াতেও হবে। কারণ দেখা যায় কিছু কিছু ডেভাস্টেটিং প্যান্ডেমিক ডিজিজ আছে, যারা একটা লং গ্যাপ পরপর আমাদের এই সোসাইটিতে চলে আসে এবং তারপরের কিছুদিন আমরা অনেক বেশি হেলথ কনসাস হই, তারপরে আবার হেলথ নিয়ে আমরা একটা ঢিলেঢালা মতো মনোভাব বা আমাদের যেন একটা কেয়ারলেস এটা আবার চলে আসতে শুরু করে। কারণ এটা দেখা গেছে প্রায় সেঞ্চুরি, এক একটা সেঞ্চুরিতে আসে। তাই যে সেঞ্চুরিতে যে পপুলেশনরা থাকে তারা ভুলে যায় যে প্যান্ডেমিকের কি একটা ভয়ঙ্কর অবস্থা হয়। সেই প্যান্ডেমিকের এই যে এনভায়রনমেন্টের মধ্যেই আমরা হেলথ অ্যান্ড হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটি শুরু করেছি। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটির মধ্যে আমাদের যে বেশ কিছু কমন ডিজিজ আছে, সেই ডিজিজগুলোকে নিয়ে তাদের প্রোফাইলেক্সিস, তাদের সিমটম, সাইন, কিছু মেডিসিনাল অ্যাডভাইস, এগুলো যদি কমনলি আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেসের জন্য এটা চলে আসে, তাহলে আমরা প্যারালেলি হেলথ অ্যান্ড হাইজিনটা মেনটেন করে আমাদের সোসাইটিতে আমরা থাকবার একটা প্রবণতা বা টেন্ডেন্সি দেখা যাবে। এই টেন্ডেন্সির জন্যই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটিকে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তারা ইনকর্পোরেট করে দিয়েছে, যাতে তোমরা সচেতন হও। মনে রাখবে এই ডিজিজগুলোকে রাখা হয়েছে যাতে ল্যাক্স অফ পিপলস আর এফেক্টেড। আমরা যদি একটু হাইজিন, একটু আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশনকে মেনটেন করে চলতে পারি, প্রিকশন নিয়ে চলতে পারি, তাহলে আমাদের এই ধরনের ডিজিজগুলো থেকে আমরা অনেক বেশি রক্ষা পাবো, আমরা স্বাভাবিকভাবে চলতে পারবো। তাই এখানে যে ডিজিজগুলো বলেছি সেগুলোকে নিয়ে তো আমরা ডিটেল আলোচনা করবই, কিন্তু তার আগে কিছু কমন ডিজিজগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যে ডিজিজগুলোকে নিয়ে আমরা জানবো সেগুলো আমরা অনেকেই জানি, কিন্তু তা সত্ত্বেও কোনো যতই জানি না কেন, তারপরেও কিন্তু একটা শেষ কথা বলা হয় যে মেডিকেল একজন প্র্যাকটিশনার বা একজন ডাক্তার তার অ্যাডভাইস ছাড়া আমরা যেন কখনো খুব বেশি মেডিকেশন ইউজ না করি। কিন্তু আমরা অ্যাওয়্যার করবার জন্য, আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্ট সেটাকে ভালো রাখবার জন্য এই নলেজগুলো আমাদের নিয়ে রাখা দরকার। আমরা মেডিসিনাল পার্টটায় বেশি যাব না। আমাদের যেরকমভাবে সিলেবাস বলে দিয়েছে, ডিজিজগুলোর নেচার, সিমটম, এগুলো দেখে আমরা যেন কিছুটা আন্দাজ করতে পারি। তাহলে আমরা এই চ্যাপ্টারটিতে আরো একটু যাওয়ার আগে আমরা মেডিকেল রিলেটেড কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশনস আছে, যে ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে চাই। রবার্ট কোচ একজন সায়েন্টিস্ট, একজন ছিলেন যিনি মেডিকেল ফিল্ডে ভালো তার কাজ হয়েছিলেন, কাজ পাওয়া যায়। তাকে বলা হয় ফাউন্ডার অফ মেডিকেল মাইক্রোবায়োলজি, যেটাকে কোচ পস্টুলেটও বলা হয়। মাইক্রোবায়োলজি, ওই যে কথাটা বললাম, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সমস্ত কারণে যে সমস্ত ডিজিজগুলো হয় আমাদের বডিতে। কারণ বলা হতো আজকে থেকে যখন মানুষ মেডিকেল নিয়ে তত জ্ঞান হয়নি, তখন বলা হতো কোনো ইভেল আত্মা বা কোনো ডেভিল আমাদেরকে অ্যাটাক করেছে, এবং সেই ডেভিল যতক্ষণ বডিতে থাকবে ততক্ষণ আমরা সেই ডিজিজটার ভোগ করব। কেউ আবার পূর্বজন্মের পাপের ফল, এই সমস্ত কিছু যা জানো তোমরা, আমাদের হিস্ট্রি জানতে হয় যে পুরনো দিনের কিছু আমাদের আনসাইন্টিফিক নলেজ, আনসাইন্টিফিক কথাবার্তা, সেগুলো আমাদের সবসময় সইতে হয়েছে যখন বিজ্ঞান তার কাজ করতে শুরু করেছে। সেরকমই সেই ইভেল আত্মাকে সরাবার জন্য অনেক রকমের পুজো অর্চনা, অ্যাস্ট্রোলজি, এই সমস্ত দিয়ে বিভিন্ন ডিজিজ বা আমাদের শরীরের যে অসুস্থতা সেটাকে নিয়ে আমরা ভেবেছি। কখনো আমরা ছেড়ে দিয়েছি ভগবানের উপরে বা আল্লাহর উপরে বা গডের উপরে, যে তিনি আমাদের রোগ দিয়েছেন, তিনি আবার সারিয়ে দেবেন। আমরা জানি না এগুলোর পেছনে সত্যি এরকম কোনো ইভেল আত্মার প্রভাব আছে কিনা, কিন্তু আজও এই বিলিফটা রয়ে গেছে। গ্রামান্তরে ওঝা ঝাড়ফুঁক করেন, বিভিন্ন ধরনের
প্যারালাল মেডিকেল ফিল্ডের গল্প বলা হয়। প্যারালাল মেডিকেল ফিল্ডের যে সত্যি কোনো এফেক্ট আছে কি না সেটা এখনো কিন্তু রিসার্চের বিষয় আছে। আমি কখনো বলবো না যে প্যারালাল মেডিকেল যেগুলো আছে, ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি বা আরো অন্যান্য, বা আকুপাংচার, আজকে চায়নাতে গেলে দেখা যায় আকুপাংচারের চিকিৎসা হয়, অর্থাৎ মুখে বা শরীরে যেখানে নার্ভ আছে সে সমস্ত জায়গাকে দেখে নিয়ে বেছে নিয়ে সেখানে কতগুলো ছোট ছোট পাতলা পাতলা সুই তারা ঢুকিয়ে দেওয়া হয়, যেগুলোকে আকুপাংচার বলা হয়। চাইনিজে এই ধরনের চিকিৎসা পদ্ধতি আজও আছে, তারা বলেন এগুলো প্যারালাল পদ্ধতি। আমাদের দেশে দক্ষিণ ভারতে অয়েল থেরাপি বলে একটা থেরাপি দেওয়া হয়, যেখানে মাথার মধ্যে একটা পয়েন্টে অয়েল বা তেল, বিভিন্ন ধরনের বস্তু থেকে তৈরি তেল প্রয়োগ করা হয় এবং তাতে নাকি রোগকে সারানো যায়। জানবে আমাদের রোগের অনেক কিছু জড়িত আছে মেন্টালিটির সঙ্গে, অর্থাৎ মন যদি বলে আমরা রোগ সেরে গেছি তাহলে দেখা যাবে আমরা অনেক বেশি সুস্থ বোধ করব। আর মন যদি বলা হয় যে আমি সুস্থ নই তাহলেও কিন্তু অনেকে অসুস্থ থাকতে পারে। এটাকে নিয়ে একটা গল্প তোমাদের সামনে বলি, গল্প বলার মাধ্যমে এই চ্যাপ্টারটিকে আমরা চালিয়ে যাব। আমাদের বিখ্যাত একজন বাঙালি রাইটার ছিলেন সুকুমার রায়, তিনি রাজার অসুখ নামে একটা লেখা লিখেছিলেন। তার মধ্যে এরকম ছিল যে আমাদের এক রাজা, তার খালি অসুখ করে। তিনি বলেন আমি অসুস্থ বোধ করছি, সকালবেলা উঠে আমার ভাল লাগছে না, আমার শরীরটা খারাপ। উনি বারবার নেগেটিভ থটগুলো দিচ্ছেন, তোরা কোথায় আছিস, আয় রে আমার সামনে, আমার ভালো লাগে না। অর্থাৎ কিছুতেই রাজার অসুখ আর সারে না। রাজা যে সকালবেলায় উঠে সবাই ভাবেন যে উনি বলবেন যে আমার রোগ, আমি আর আজকে খুব ফ্রেশ, উনি ফ্রেশ নন, উনি বারবার বলে যান আমি অসুস্থ, আমার ভালো লাগছে না। এবারে বিভিন্ন ধরনের ডাক্তার যারা, তাদেরকে বদ্যি বলা হতো, ছোট ছোট এই ধরনের হাতুড়ে চিকিৎসক থেকে তখনকার দিনে যে চিকিৎসক রাজাদের সময় ছিল, সবাইকে ডাকা হলো, বললেন যে একটা তাদের চিকিৎসা করবার, তাদের অসুখ সারাবার ব্যবস্থা কে করতে পারবে। তো কেউ যখন অসুখ আর সারাতে পারে না, দিনের পর দিন যায়, রাজা মনমরা হয়ে থাকেন, তখন হঠাৎ করে একজন বয়স্ক লোক যার মাথায় অনেক বুদ্ধি আছে, তিনি হঠাৎ করে এসে বলেন আমি সারাতে পারবো, কিন্তু তার জন্য কিছু শর্ত আছে। এমন একজন ব্যক্তি খুঁজে বের করতে হবে যার জীবনে কোনো দুঃখ নেই, যিনি সবসময় হাসি মুখে থাকেন। সেই একটি মানুষের লেপ আর কম্বলে রাজামশাই যদি একদিন ঘুমোতে পারেন তাহলে এই অসুখ সেরে যাবে। এই কথা বলার পরে রাজামশাই সমস্ত বাড়ির লোকেরা বলতে শুরু করলেন যে হ্যাঁ ঠিক আছে, চলো এরকম করে যদি অসুখ সারানো যায় তাহলে আমরা খুঁজে দেখি। তো রাজার বাড়ির যারা সিপাহী ছিলেন, সৈন্য সামন্ত ছিলেন, বা যারা লোকেরা ছিলেন, সবাই বেরিয়ে গেলেন সে রাজার অসুখের ওষুধ খুঁজতে। ওষুধ মানে সেই যার কোনো দুঃখ নেই, অসুখ নেই, মনে কোনো দুঃখ নেই, সে চিরকাল আনন্দে থাকে, সেই একজন লোকের লেপ আর কম্বল নিয়ে আসবার জন্য। কিন্তু এদিকে যখন খোঁজ হচ্ছে তখন দেখা যাচ্ছে পৃথিবীতে একটি লোকও নেই যার জীবনে কোনো দুঃখ নেই। যাকে জিজ্ঞেস করা যাচ্ছে সে বলছে একদম দুঃখ নেই, তা তো হতে পারে না, আমাদের দুঃখ তো আছে জীবনে, সবাই বলছে। এমন একটি লোক নেই যে বলছে না তার জীবনে কোনো দুঃখ নেই। যেতে যেতে সবাই এরকম প্রায় দিন মাস যায়, কিন্তু কাউকে তো একেবারে দুঃখহীন কাউকে পাওয়া যায় না। শেষে যখন প্রায় ব্যর্থ হবার সময়, তখন সেই রাজার একজন মন্ত্রী, তিনি গাছতলা দেখলেন একটা লোক, মাথায় উস্কো খুস্কো চুল, গায়ে কাপড় বলতে কিছু নেই, তিনি কেবল হেসেই বেড়াচ্ছেন, হেসে যাচ্ছেন। তার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করলেন, শোনো কি খবর বলো তো, তুমি এত হেসে যাচ্ছ কেন? সে তখন পরিবেশ, প্রকৃতি, ফুল, পাখি এগুলোর কথা বলছে, এগুলো উঠছে, দিন যাচ্ছে আসছে, এগুলো দেখে আমার খুব হাসি পায়, আমি খুব আনন্দে থাকি। কি খাও তুমি? কিছুই, খাওয়ার কোনো ঠিক নেই, লোকে যা দেয় তাই খাই, না পেলে খাই না, ঘুমিয়ে পড়ি। কি দুঃখ পৃথিবীতে? বাড়ি নেই, ঘর নেই, কোনো দুঃখ নেই? না, কোনো দুঃখ নেই। ভগবান ঈশ্বরের বিশ্বাসী ছিলেন, তিনি পাঠিয়েছেন, আমার কোনো দুঃখ নেই। মানে অনেকটা এখনকার দিনে ভবগুরুদের মতো সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। তারপরে সেই রাজার মন্ত্রী বললেন যে বাহ, ভালো লোককে পাওয়া গেছে, তার জীবনে স্ত্রী পুত্র নেই, কিচ্ছু নেই, সবকিছুতে বলে তুমি কি কোনো দুঃখ পাও? বলে আমার কোনো দুঃখ নেই, আমি খালি হেসে বেড়াই, খাওয়া নেই, কিছু নেই, তাও কোনো দুঃখ নেই, সে হেসে বেড়াচ্ছে।
সে কি দেখে আসছে? প্রকৃতি, ফুল, পাখি, নদী, নালা, পরিবেশ, এগুলো দেখেই তার খুব আনন্দ, সেইগুলো নিয়েই মহা আনন্দে আছে। বলছে ভগবান আমাকে এত সুন্দর দেখার দৃশ্য দিয়েছেন, আমি দু চোখ ভরে এগুলো দেখি আর মনে মনে খুব হাসি। আপনাদের দেখেও হাসি পাচ্ছে, আপনারা কি সুন্দর জামা কাপড় পরে আছেন, আমার জামা নেই, কিন্তু আমার জামার দুঃখও নেই। তো তখন রাজামশাই বললেন, তাহলে তুমি, রাজামশাইয়ের যে মন্ত্রী তিনি বললেন যে একটা কম্বল আর একটা লেপ দাও তো তোমার। কম্বলের লেপ কবে? 10 বছর হলো কম্বল লেপের কোনো গন্ধই পাইনি, আমার কম্বল লেপ নেই। তাহলে রাজামশাই কেন এত দুঃখ করেন? বলে যারা দুঃখ করে, যারা খুব মনে মনে দুঃখী হয়ে থাকে, তারা চিরকাল দুঃখীই থাকে, তাদের দুঃখ কখনো যায় না। এই যে শেষ কথাটি বলল, কি করা যাবে? তো শেষ পর্যন্ত তার এমন একটা লোক পাওয়া গেল যার কাঁথা কম্বল বলে কিছু নেই। সে গিয়ে বাড়িতে বা রাজামশাইয়ের যে প্রাসাদ আছে সেখানে এসে রাজামশাইকে সব খুলে বললেন। রাজামশাই গোটা ঘটনাটা শুনলেন। শুনে নিয়ে পরের দিন রাজসভায় এসে নিজে মুখেই উনি ঘোষণা করলেন, আমার কোনো রোগ নেই, আমি একজন সুস্থ মানুষ। যারা খালি দুঃখ ভাবে তাদেরই দুঃখ হয়, আমি আর এখন থেকে দুঃখের কথা ভাববই না। সত্যি কথা বলতে গেলে কি, সেদিনের পরের থেকে সেই গল্পে এভাবেই লেখা আছে যে রাজামশাই আর কোনোদিনও দুঃখ করেননি, খুবই আনন্দে সুখে দিন কাটালেন। অর্থাৎ সেট অফ মাইন্ড, অর্থাৎ উনি মাইন্ডটাকে সেট করে নিলেন যে আমি দুঃখী নই, আমি আনন্দে আছি, সুখে আছি, আমার শরীরে কোনো অসুখ নেই। এবং ধীরে ধীরে তার অসুখও সেরে গেল। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা শুনছো, ডাক্তাররা অনেক সময় শুধু ডাক্তারের স্পর্শে অনেক লোকের অসুখ সেরে যায়। কেন? সেটাও মেন্টালিটি। অর্থাৎ মনের দিক থেকে যদি ডাক্তার যদি বলে দেন যে আমি তোমাকে ছুঁয়ে দিলাম, তোমার অসুখ সেরে যাবে, এই যে কথাটা বলে তার মধ্যে একটা বিলিফ সিস্টেম, সেটাকে জাগিয়ে তোলা হলো, ধীরে ধীরে সে কিন্তু সুস্থ হয়ে যাবে। টোটালটাই আমার বিলিফ সিস্টেম। তোমাদের মধ্যে অনেকেই বিলিফ সিস্টেমের কথাই বলবো, যারা মনে করো যে নিট বা এই ধরনের পরীক্ষা খুব কঠিন, তোমার মনের মধ্যে যদি বিলিফ সিস্টেমে বসে যায় কঠিন, তাহলে সেটা কঠিন, তুমি জীবনে সাকসেস হবে না। আর যদি তোমার মনে বিলিফ সিস্টেমটা সত্যিকারের, না এটাতে এইভাবে করলে হয়ে যায়, অনেকেই করছে, যদি ধীরে ধীরে প্র্যাকটিস করে গিয়ে, কঠিন সাবজেক্ট বলে কিছু নেই, এই পৃথিবীতে সকলেই তো পড়ে, সকলেই তো একই ব্রেন নিয়ে জন্মেছে, সকলেই যখন পড়ে তাহলে আমাদের কি দরকার আছে? তা আমরা কেন পারবো না? আমরাও তো মানুষ, সবাই পড়েছে, ওই পড়াগুলোই পড়েছে, কিন্তু নিয়মিত পড়েছে। তাহলে এইটা যদি করে থাকে তাহলে আমরা কেন পারবো না? তাই যে কোনো পরীক্ষা দেবার আগে ধীরে ধীরে পারবো বলে বিলিফ সিস্টেমটাকে বাড়াতে চেষ্টা করো। বিলিফ সিস্টেমটাকে বাড়াও, রিয়েলি বাড়াও। আমার হবে না, এত তো পড়ছি, অনেকেরই হয় না, আমার কি করে হবে, কি করে, এই কথা ভাবলে চলবে না। আমার হবে, যদি রিয়েল বিলিফ সিস্টেম তোমার চলে আসে, যে কোনো চাকরি, যে কোনো এক্সামে গুড নাম্বার তুমি পাবেই পাবে। তুমি কল্পনা করো, ইমাজিন করো যে আই এম গেটিং 99%, 98% নাম্বার আমি পেয়েছি, পাওয়া যাবে। ক্যালকুলেট করে করে ছোট করে করলে পারা যায়। অনেকে দেখবে সেঞ্চুরি করতে এসে ক্রিকেট খেলায় তারা 90-র ঘরে এসে আউট হয়ে পড়ে যায়। তাদের মধ্যে বিলিফ সিস্টেমের মধ্যে একটা ভার চলে আসে। অত ভার নেবার দরকার নেই, তুমি বিলিভ করো, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় লড়াই করে যাও। সবাই ঠান্ডা মাথায় লড়াই করে। নিয়মিত পড়াশোনা করে গেলে বিলিফ সিস্টেমটাও জেগে ওঠে। আর বিলিফ সিস্টেমটা যদি একবার জেগে উঠলো যে তুমি পারবে, সবসময় বলবে আমি পারবো। একটা কথা, তুমি যদি নাও পারো, একটা কথা আমি বলে দিই সবসময়, তুমি মনে করো কম পাচ্ছ নম্বর, তোমার সাকসেস হচ্ছে না, কিন্তু তাও বলো আমি সাকসেসফুল, আমি যা পেয়েছি এটাই সাকসেস। এর থেকেও তো অনেকে কম পেতে পারতো, আমি আরেকটু ভালো। তুমি নিজের ভালো কাজগুলো, ভালো নাম্বারগুলো, ভালো যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। সন্তুষ্ট বলতে গেলে এরকম সন্তুষ্ট যে না আমি 100-এ 25 পেলাম আমি একদম সন্তুষ্ট, তা নয়। তুমি বললে সাকসেসের জন্য আমাকে আরো যে কাজগুলো করার আমি করে যেতে হবে। 25 পেলে সাকসেস হবে না, কিন্তু সেটা একেবারে পেয়ে দুঃখে চলে যাবার কোনো ব্যাপার নেই। তোমার বিলিফ সিস্টেম হবে আমি পারবো, একদিন আমাকে পারতেই হবে, আমি পারবো। খালি তুমি না পারলেও ভাবো পারবো, এই কথাটা বলে যাও। বিলিফ সিস্টেমকে উঠিয়ে দাও উপরে, তারপরে দেখবে তোমার সাকসেস আসবেই, একটা সময় পরে আসবেই। তুমি পারবো বললে আমাদের মধ্যে একটা মনের থেকে একটা হরমোন রিলিজ হয়, একটা ফিল গুড ফ্যাক্টর রিলিজ হয়, সেগুলো আমাদেরকে আরো এনহ্যান্স করে দেয়, আরো সাকসিড করে দেয়।
কাজে এইভাবে করে কিন্তু আমাদের বিলিফ সিস্টেমগুলোকে বাড়াতে হবে এবং আমরা অনেক বেশি সাকসেসের দিকে এগিয়ে যাব। তাহলে ওই যে ডিজিজের কথা বললাম যে মেন্টাল অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। ডাক্তাররা অনেক সময় করে প্লেসিবো বলে একটা ওষুধ দেওয়া হয়, যে দুটো পেশেন্টকে দেখা হয়, যে একজনকে সত্যিকারের ওষুধ দেওয়া হয় যার মধ্যে মেডিসিনাল ভ্যালু আছে, আরেকজনকে ওই মেডিসিনটার মতো দেখতে এমন একটা ওষুধ দেওয়া হয় যার মধ্যে কোনো মেডিসিনাল ভ্যালু নেই, সেটা শুধু ক্যালসিয়ামের গুঁড়ো, জাস্ট দেখতে মেডিসিনটার মতো। দুজনকে দেখা যায় দুজনই একই সময় সুস্থ হয়ে উঠলো। কে সুস্থ করলো? তার মেন্টাল সিস্টেম, সে ওষুধ খাচ্ছে বলে বিলিফ সিস্টেমটা অটোমেটিক বেড়ে উঠেছে। অ্যান্ড সেকেন্ডলি তার বডির নিজস্ব সিস্টেম, বডি নিজে থেকেই হিল করে, সেই হিলিং সিস্টেমটাও অটোমেটিক কাজ করতে শুরু করে। অ্যাসক্লেপিয়াস নাম শুনবে, গ্রিকদের মেডিসিনাল দেবতা বলা হতো তাকে। তার হাতের মধ্যে দুটো ক্রস করা সাপের মতো একটা চিহ্ন আছে, যে চিহ্নটাকে ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে ইউজ করেন, ড্রাগ শপে ইউজ করা হয়। সেখানে বলা হয় বিষে বিষক্ষয়, এই ধরনের কিছু কনসেপ্ট ওখান থেকে উঠে আসে। তার হাতের মধ্যে একটা অস্ত্র মতো ধরা থাকে সেই দেবতার, গ্রিক দেবতার অ্যাসক্লেপিয়াসের সেই চিহ্নটা দিয়ে আজকের দিনে ডাক্তারদের ওই যে চিহ্নটা দিয়ে দেওয়া হয়। সেই কিছু ইনফরমেশন তোমাদের সামনে রাখলাম। কোচ পস্টুলেট খুব ইম্পর্টেন্ট পস্টুলেট, উনি মাইক্রোবায়োলজিতে, তাহলে বুঝে নাও যে আমাদের এই ধরনের যে রং চিন্তা ভাবনা সেগুলোকে সরিয়ে দিয়ে কোচ বলেছিলেন হিউম্যান বডিতে আর অ্যানিম্যাল বডিতে কিছু মাইক্রোবস বাসা বাঁধে, যে মাইক্রোবদের কারণে, তার ডিটেল তারা না বলতে পারলো, তারা এইটুক বলেছিলেন সেই মাইক্রোবদের কারণে আমাদের বডি ডিজিজড হয়ে যায়, আমাদের বডিতে অসুস্থ হয়ে যাই আমরা ডে টু ডে কাজগুলো, মেটাবলিক অ্যাক্টিভিটি ভালো হয় না, এবং আমরা সারা জীবনে অসুস্থ হয়নি এমন কোনো তো লোক নেই, অসুস্থ হয়, আবার শরীর নিজে থেকেই সেটা ঠিক করে দেয়। কোচ পস্টুলেটস not applicable on leprosy bacteria, Mycobacterium lepri, তার উপরে কোচ পস্টুলেটসটা অ্যাপ্লিকেবল হয় না। কেন হয় না? তিনি এটা নিয়ে কোনো ডিজিজ, এটা নিয়ে তিনি কোনো ব্যাখ্যার জায়গাতে যেতে পারেননি, তাই জন্য সেটাকে অ্যাপ্লিকেবল হয় না। যার কারণে অনেকে দেখবে, যার কারণ কিনা জানি না, বা অনেকে লেপ্রোসিটাকে একটা অভিশাপ এই ধরনের কথা বলা হয়। কিন্তু এখন মডার্ন মেডিসিনের জগতে লেপ্রোসি কমপ্লিটলি কিউরেবল, মাল্টি ড্রাগ থেরাপি দিয়ে লেপ্রোসিকে কমপ্লিট কিওর করা যায়, টিউবারকুলোসিসকে কমপ্লিট কিওর করা যায়। যত বেশি আমরা তার কারণটি জানবো, তত আমরা তাকে টু বি স্পেসিফিক্যালি সেই প্যাথোজেন কাদের বলা হয়, যারা এই ধরনের ডিজিজ তৈরি করে, প্যাথোজেনগুলোকে আমরা কিল করতে পারি। এছাড়া আমাদের আরেকজন সায়েন্টিস্টের নাম আমরা ভাববো, বুঝতে পারবো, রুডলফ ভার্শ, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন প্যাথোলজি। আমি আগেই বলেছিলাম প্যাথোলজিক্যাল মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, তোমরা দেখেছো বিভিন্ন জায়গায় লেখা থাকে, যেখানে কোন মাইক্রোবস ডিজিজটা করেছে তাকে নিয়ে ডিসকাস করা হয়। সেই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে আমরা ওই মাইক্রোবদের নিয়ে জানি, সেই মাইক্রোবদের নিয়ে ডিসকাস করেছেন, তাদের নিয়ে অনেক কথা বলে গিয়েছেন স্টার্টিং এ, তিনি হলেন রুডলফ ভার্শ। আজকে তার দেখানো পথ, তার দেখানো রাস্তা দিয়ে চলে মেডিসিনাল ওয়ার্ল্ড আজকে প্যাথোলজিতে বিরাট উন্নত করেছে। ডাক্তাররা দেখবে এই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ছাড়া আজকে তারা অন্ধ হয়ে থাকেন, অর্থাৎ কোনো একটা ডিজিজ নিয়ে গেলেই ইমিডিয়েটলি কিছু টেস্টিং করতে দেন। এই টেস্টিং করতে দেওয়ার উদ্দেশ্য অবশ্যই আছে, যে কোন স্পেসিফিক অর্গানিজমটার জন্য বডি ডিস্টার্ব হচ্ছে। এটা একটা ডাক্তার বা আমাদের মানুষ, ডাক্তার তো মানুষ, তিনি খালি চোখে বুঝতে পারেন না, তার জন্য কিছু যন্ত্রপাতি, কিছু মেশিনারির সাহায্য নিতে হয়। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে সেই মেশিন থাকে, সেই মেশিনের সাহায্যে তারা টু বি স্পেসিফিক যখন সেই প্যাথোজেনকে আইডেন্টিফাই করা যায়, তখনই তার জন্য পারফেক্ট মেডিসিন, পারফেক্ট হিলিং আইটেম, হিলিং মানে শরীর সেরে ওঠার জন্য যে ব্যাপার, তাকে হিলিং বলা হয়। হিলিং মানে শরীর সুস্থ হয়ে যাওয়া, বা মেডিসিন যেগুলোকে বলে, সেগুলো দেওয়া হয়। গাছটার রস আগে দেওয়া হতো, যখন মেডিসিনাল প্র্যাকটিস ভ্যালু ততটা ছিল না। আজকের দিনে মডার্ন অনেক টেকনোলজি উন্নতি হয়ে যাওয়াতে আমরা অনেক বেশি পরিমাণে সায়েন্টিফিক্যালি আমরা প্যাথোজেন স্পেসিফিক্যালি মেডিসিন
এগুলো দিতে পারি এবং বডিকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি। তাহলে রুডল্ফ ভার্শোকে আমরা বলি ফাদার অফ মডার্ন প্যাথোলজি। এছাড়া যার নাম সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে রাখি, তিনি হলেন হিপোক্রেট, ইনিও গ্রিক। ফাদার অফ মেডিসিন, আমরা অনেকেরই ফাদার বা বাবা, আমি আগেই বলেছি, তাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হয়। ফাদার অফ মেডিসিন হিপোক্রেট। তোমাদের মধ্যে কেউ যদি কোনোদিনও মেডিকেল ফিল্ডে যাও, সে যে কোনো ধরনের মেডিকেল ফিল্ডে, মেইনলি আমাদের অ্যালোপ্যাথিক মেডিকেল ফিল্ডের কথা আমি প্রধানত কথা বলছি, কারণ আমি আগেই বলেছি মেডিসিনের অনেকগুলো লাইন আছে, অনেকগুলো দিক আছে। সেই এতগুলো দিকের মধ্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, এই সমস্ত চিকিৎসা আছে। সমস্ত চিকিৎসার মধ্যে আমরা যে ফিল্ডটা সবচেয়ে বেশি গুরুত্ব, পৃথিবীতে অনেক সবচেয়ে বেশি হিউম্যান বিংকে বাঁচিয়েছে, সেটা হলো সবসময় অ্যালোপ্যাথিক মেডিসিন। অ্যালোপ্যাথিক মেডিসিনের কিন্তু প্রামাণ্য সমস্ত ধরনের চিকিৎসা আছে, কারণ আমরা বলে থাকি পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বেঁচেছে যে চিকিৎসায়, সে চিকিৎসাকে পৃথিবীর লোক সবচেয়ে বেশি গ্রহণ করেছে, তার জন্য অ্যালোপ্যাথিকে গ্রহণ করেছে। আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি বা ইউনানি চিকিৎসা বা অন্য গাছগাছরা মূল দিয়ে চিকিৎসা, এগুলোতে যে লোক সুস্থ হয় না তা নয়, সুস্থ হয়, কিন্তু তাতে সুস্থতার হার অ্যালোপ্যাথিক মেডিসিনের তুলনায় কম। ফলে অ্যালোপ্যাথিক মেডিসিন আজকে এত বেশি উন্নত হয়েছে। তার ফাদারকে বলা হয় হিপোক্রেট, ফাদার অফ মেডিসিন। কারণ যে কোনো ছাত্ররা যারা মেডিকেল ফিল্ডে যাবে, কিছুদিন পরেই তাদের হিপোক্রেটিক ওথ বা শপথ বাক্য পাঠ করানো হয়। বলা হয় যে আমরা, এটা একটা হিপোক্রেট থেকে আজও এটা একটা যেন আমাদের ধর্মের মতো হয়ে গেছে, যে কিভাবে ডাক্তাররা শুধুমাত্র সেবার কাজে নিয়োজিত থাকবে, অর্থ বা মানির দিকে তারা যাবেন না, নিজের জীবন বিপন্ন করেও তারা অন্যকে সেবা দিয়ে যাবেন। সত্যি কথা বলতে গেলে হিপোক্রেটিক ওথটা যে আজকে অনেক ডাক্তারের জন্য সেটা অ্যাপ্লিকেবল, সত্যি কথা বলতে এই যে এখনকার কোভিড পরিস্থিতিতে আমরা খুব বেশি পরিমাণে বুঝতে পারছি। দেখো, এই নিয়ে দু চারটে কথা আমি বলার লোভ সামলাতে পারছি না। আজকের দিনে তাকিয়ে দেখো, আমরা টিচাররা, স্টুডেন্টরা বা অনেক প্রফেশনাল লোকেরা বাড়িতে বসে আছে, বসে থাকতে বাধ্য হচ্ছে যাতে প্যান্ডেমিক কোভিড ছড়িয়ে না পড়তে পারে, কারণ ডিজিজটার নেচারই এরকম। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমাদের ডাক্তাররা, নার্সরা, সত্যি কথা বলতে তারা পিপিই কিট পরে হলেও, তুমি আমি কিন্তু এত সাহস অর্জন করতে পারবো না যে পিপিই কিট পরেও একজন কোভিড পেশেন্টের কাছে এত স্বাভাবিকভাবে চলে যেতে, কিন্তু তারা চলে যাচ্ছে। পার্টিকুলারলি সরকারি ডাক্তাররা, তাদের ডেডিকেশনটাকে আমি দেখে সত্যি স্যালুট করার দরকার আসছে আজকে। নইলে তারা সাকসেস না হলেও অনেক জায়গায় সাকসেস হচ্ছেন, অনেক জায়গায় হচ্ছেন না। সবচেয়ে বড় কথা, ডাক্তাররা কিন্তু প্রচুর পরিমাণে এই কোভিডে আক্রান্ত হয়ে তারা ইহলোক ত্যাগ করছেন। তারা জানেন আমি যে কোনো সময় এই একটা ডেডলি মারণ ভাইরাসের সম্মুখীন হতে পারি, এবং বড় বড় ডাক্তাররা তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। এই ঘটনাগুলো জানার পরেও ডাক্তাররা কিন্তু ফিরে আসছেন না। ফলে ডাক্তারদের এই যে হিপোক্রেটিক ওথের জন্য তাদের যে ভগবানের একটা রাস্তা দেয়া হয়েছে, আমরা বেশ কিছু ডাক্তারদের আচরণে কিন্তু এটা দেখতে পাচ্ছি। ফলে ডাক্তাররা আজকে আমাদের অনেক বেশি লাইফ সেভার। কিছু ডাক্তার আছে যারা অর্থের কারণে, অর্থটাকেই মূল দেখেন, তাদের কথা আলাদা করে বলছি, কিন্তু যারা শুধু সেবার জন্য, সত্যি কথাই হ্যাঁ, তারা কি অর্থ তো তারা পাচ্ছে, কিন্তু যে তারা জীবনকে বাজি রেখে, সেই অর্থ তো অনেকেই রোজগার করছে না, সেই জীবন বাজি রেখে যেই অর্থের জায়গাতে এসে ডাক্তাররা এসে তাদের কাজগুলো করছেন, এটাও কিন্তু একটা বিরাট বড় একটা আমাদের শিক্ষার বিষয়। তাই ডাক্তার প্রফেশনটাকে আমরা এত শ্রদ্ধার চোখে দেখি। আমরা যারা বায়োলজি পড়াই, বায়োলজি তো মাদার অফ অল দ্য সাবজেক্টস, কারণ বায়োলজি তাকে ভালো করে পড়তে হবে একজন ডাক্তারকে, দেহকে সম্পর্কে জানতে হবে, সব অ্যানিমেলকে নিয়ে জানতে হবে, মানুষকে নিয়ে জানতে হবে, বিজ্ঞানসম্মতভাবে। এত নলেজ নেবার পরেও তারা কিন্তু এই সেবাটা দিয়ে যাচ্ছেন। সত্যি কথা, তাদের এই সেবার জন্যই কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনগুলো থেকে আমরা উঠে আসি বা একদিন উঠে আসব। আমরা কে কদিন থাকবো তো জানি না, কিন্তু ডাক্তারদের এই অক্লান্ত পরিশ্রম,
তাদের এই যে শপথ, ওরা হিপোক্রেটিক শপথ যা নিয়েছেন যারা কিছু ডাক্তাররা, তারা সত্যি সেই শপথ বাক্য পালন করে চলেছেন। তোমাদের মধ্যে যে কোনো কেউ গুগলে গেলেই হিপোক্রেটিক ওথ এটা যেই সার্চ করবে পেয়ে যাবে কিছু ওথ, কিছু লাইন আছে, যে লাইনগুলো একটু কঠিন লাইন, কিন্তু তবু ওগুলোকে মুখস্থ করতে হয়, বলতে হয় তাদেরকে। সো হিপোক্রেটের কথা এই জন্য বললাম যে তাকে বলা হয় ফাদার অফ মেডিসিন বা মেডিসিনের জনক। এছাড়া আছেন লুই পাস্তুর, তার নামটা আমরা এখানে উল্লেখ করব। লুই পাস্তুরের অনেক অবদান আছে। উনি জার্ম থিওরি অফ ডিজিজের যে জার্ম থিওরি, যেটা মাইক্রোবায়োলজি কোচ নিয়ে বলেছিলেন যে মাইক্রোবসরা দরকার, সেই মাইক্রোবসরা কিভাবে, তাদের কি নেচার হয় প্রত্যেকটা মাইক্রোবসের, কেমন করে তারা ডিজিজ ক্রিয়েট করে, তার কিছু থিওরি দিয়ে দিয়েছিলেন। যেমন আমরা সেল থিওরি পাই, যে প্রত্যেকটা অর্গানিজমের বেসিক ইউনিট হলো সেল, এটা যেমন সেল থিওরির একটা পস্টুলেট, সেরকম লুই পাস্তুরের পস্টুলেট হচ্ছে জার্মস। কি করে জার্মসরা কোনো একটা বডিকে ফুড হিসেবে ব্যবহার করে সেই তার মধ্যে ডিজিজ স্প্রেড করে দেয় এবং সে অর্গানিজমটার লিভিং অ্যাক্টিভিটিস গুলো, মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলোকে নষ্ট করে দেয়। কারণ জার্মসরা কিন্তু নষ্ট করবার জন্য আমাদের কাছে ঢোকে না, কারণ আমাদের লিভিং বডিগুলো তাদের কাছে একটা ফুড, হিউজ সোর্স অফ প্রোটিন বা অন্যান্য কেমিক্যালস, যে কেমিক্যালগুলোর উপরে সেই জার্মেরা বেঁচে থাকে, সেই জার্মদের নিয়ে লুই পাস্তুর একটা থিওরি দিয়ে দিয়েছিলেন। কাজে এগুলো কিছু ইম্পর্টেন্ট মাইলস্টোন অ্যাক্টিভিটিস। আরো অনেক থিওরি আছে, যারা মেডিকেল ফিল্ডে যাবে তারা এই ডিজিজ নিয়ে যখন আরো আলোচনা করবে, কারণ মেডিকেলে এই ডিজিজটাকেই কিওর করা সেটাই উদ্দেশ্য। ডাক্তারদের একটা কথা সেই ওথের মধ্যে বলা থাকে যে আমরা ডাক্তাররা বা যারা ডাক্তারি করেন, যে ডাক্তার তিনি বলেন যে আমি আমার সর্বোচ্চ দিয়েছি, সবচেয়ে বেশি চেষ্টা করেছি, আমরা ওভার ট্রিটমেন্ট করিনি, আন্ডার ট্রিটমেন্ট করিনি, আমি যতটুক তাকে দেবার ততটুকু দিয়েছি, দেওয়ার ফলে এবং তারপরে বডি তার মতো করে সাড়া দিয়ে, তার মতো করে রেসপন্স করে দিয়ে, গুড অ্যাক্টিভিটি দিয়ে বডিকে সুস্থ করে তুলেছে। বডি নিজে থেকেই সুস্থ করে। ডাক্তাররা শুধুমাত্র বলেন আমরা কিছু ফেসিলিটেটর, কিছু সুবিধে দিয়ে থাকি, ফেসিলিটি দিয়ে থাকি, সেই ফেসিলিটি দেওয়ার ফলে সেটা একটু বেটার, খুব তাড়াতাড়ি হিলিং হয়। যদি দেরি হয়ে যায়, ডিলে হয়ে যায়, তাহলে বডিটা আরো বেশি ইনফেক্টেড হয়ে যাবে জার্মস দিয়ে। সেই জার্মগুলোকে ডাক্তাররা তার একজন মিডিয়েটরের রূপে কাজ করে, আমাদের এইভাবে বোঝা উচিত। যেমন আমি তোমাদের পড়ার ক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে আমি একটু পয়েন্ট তুলে ধরবো। আমি কখনো লিখে দিয়ে আসবো না পরীক্ষার খাতায় বা পরীক্ষার হলে। পরীক্ষার হলে লিখবে স্টুডেন্ট তোমরাই, তোমাদের ব্রেন। আমি তোমাদের ফেসিলিটি দিয়ে যাচ্ছি, কিভাবে পড়তে পারবে, কি ধরনের ডিরেকশন দিলে তোমরা পড়বে, পড়তে তোমাদেরই হবে। একজন টিচার তিনি শুধু গাইড করে দেন, রেজাল্ট কিন্তু আমি করি না বা টিচার করে না। যে নম্বরগুলো তোমরা পাবে সেটা আমার নম্বর নয়, বেশি পেলেও আমার নয়, কম পেলেও আমার নয়, নম্বর তোমাদেরকেই আনতে হবে। শুধু গাইডটা করার পরে বই পড়তে হবে, বইয়ের পুঙ্খানুপুঙ্খ বা ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমাদের নিয়ে রাখতে হবে। সেই ইনফরমেশন গুলো যেভাবে স্যার তো আমাকে পড়িয়ে দেয়নি, এটা ছোটবেলায় ছোট বাচ্চারা বলে যে ওই লাইনটাও স্যার ম্যাডাম তাকে বলে দেয়নি বলে, তার মা বাবা বলে দেয়নি বলে সে শেখেনি। কিন্তু তোমাদের ক্ষেত্রে তা নয়, এত মোটা মোটা বইয়ের প্রতিটি লাইন যদি শিখিয়ে দেওয়ার দরকার হতো, প্রয়োজন হতো, তাহলে এক একটা সিলেবাস অনেক দিন লাগতো শেষ হতে। তাই পড়তে হবে নিজেদের। শুধু মনে রাখবে স্যারের কথা, স্যারের গাইড, স্যারের কথার ক্লু ধরে তোমাকে এগিয়ে যেতে হবে। একটা ছোট্ট ক্লু এর জন্য অনেক বেশি ইনফরমেশন বই থেকে পড়তে হবে। তাই যে কটা ইনফরমেশন তোমাদের দিলাম, এই যে ইম্পর্টেন্ট মাইলস্টোন গুলো, এই মাইলস্টোন গুলো শুধুমাত্র নয়, আরো অনেক ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন অন দা ওয়েতে তোমাদের জেনে নিতে হবে, কারণ লেকচার শুধু শুধু বড় হয়ে যাবে। আমি অনেক কিছু ইনকর্পোরেট করতে পারতাম এখানে, কিন্তু অত ইনকর্পোরেট করে তো এই লেকচারটাকে বড় করে দিয়ে লাভ নেই। আমরা মনে করব এই লেকচারটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে তোমাদের এগিয়ে যেতে হবে, আমাদের টপিকে ঢুকতে হবে। তাই একটা যে কোনো কিছুর ইন্ট্রোডাকশন করবার আগে এই ইনফরমেশন গুলো আমাদের দিতেই হয়। তাই যে কোনো ক্লাসের শুরুতে এই ইনফরমেশন গুলো আমাদের একটা বেস বা একটা ওয়ার্ম আপ। যেমন দৌড় করবার আগে অ্যাথলেটিক্সরা তাদের বডিকে ওয়ার্ম আপ করেন, ওয়ার্ম আপ না করে স্ট্রেট যদি দৌড়তে শুরু করেন তাহলে কিন্তু তার পারফরমেন্সও ভালো হবে না, তার শরীর নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যেটা শুরু করলাম তাতে একটু সময় নিলাম। সময় নিয়ে তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে
আরো অনেক কথা বলবো, আশা করি ভালো লাগবে। কয়েকদিন একই রকম মলিকুলার বেসিস এগুলো পড়তে পড়তে আমরা কিছুটা হাঁপিয়ে গিয়েছিলাম, তার জন্য একটু অন্য চ্যাপ্টারে গিয়ে অন্য একটা ধরনের অন্য ইন্টারেস্টিং পার্টে আমরা চলে এলাম, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। আমরা নেক্সট পার্টে যদি চলে যাই তাহলে আমরা আরেকটু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পাবো। এবার আমরা জানতে চেষ্টা করি যে ডিজিজের বেসিক বা ব্যাকগ্রাউন্ড কোথা থেকে আসছে। হোয়াট ইজ হিউম্যান হেলথ বা হোয়াট ইজ হেলথ, সেটা হিউম্যানের ক্ষেত্রে পসিবল, কোন একটা পেট বা পোষ্য যারা থাকে তাদের জন্য পসিবল, বা আমাদের আশেপাশে যে কোনো অ্যানিমেলের জন্য এটা পসিবল। কিন্তু আমরা হিউম্যান বিং অন্যদের মধ্যে ঢুকতে পারিনি। আমাদের বাড়িতে যে গরুটা রাখি বা কুকুরগুলো পুষি, তাদের হেলথকে নিয়েও কিন্তু আমরা এইভাবে যদি জানতে পারি যে তারাও হ্যাপি হয়, তারাও খুশি থাকে। কিভাবে? যদি বডির মেটাবলিজমটা বেটার হয়। আমার বডির মেটাবলিজম ঠিক হলে আমি ভালো থাকবো, হ্যাপি থাকবো। কিন্তু যদি একজন ডগ বা কাউ বা যেগুলো আমাদের আশেপাশে অ্যানিমেল, তারাও তাদের বডিতে এইভাবেই রেসপন্স করে, তাহলে হেলথ বিষয়টা কি? দেখো, প্রথমেই বুঝতে হবে হেলথ, ডিজিজ এগুলো কিন্তু একটু একটু আলাদা আলাদা বিষয়। সেই জায়গাটা তোমাকে ক্লিয়ার আইডিয়া নিতে হবে। হোয়াট ইজ হেলথ? হেলথ কথার অর্থ হচ্ছে আমাদের তিনটে অ্যাসপেক্টস কাজে লাগবে। তিনটে অ্যাসপেক্টস কিরকম বলছে? প্রথমে বলবে ফিজিক্যাল পার্ট, ফিজিক্যালি তাকে স্ট্রং হতে হবে, এটা কিন্তু হেলথ, গুড হেলথ। তার সঙ্গে হতে হবে মেন্টাল, মেন্টালি তাকে সুস্থ থাকতে হবে, এবং সোশ্যাল বা সামাজিকভাবেও তাকে সুস্থ থাকতে হবে। এই তিনটের একটাও যদি কম থাকে তবে তাকে হেলদি বলা যাবে না। আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা যারা স্টুডেন্ট আছো, তুমি মনে করছো তোমার ফিজিক্যালি তুমি স্ট্রং আছো, তোমার স্বাস্থ্য ভালো আছে, তুমি কখনো অসুস্থ হও না, ইন জেনারেলি তোমার খুব একটা রোগ টোগ হয় না, তুমি হেলদি, তুমি জিম করো, কেউ কেউ জিমও যায়, কেউ ব্যায়াম করে, তারপর তার ফিজিক্যাল হেলথ ইজ গুড। দেখা গেল তার মেন্টাল হেলথ ইজ নট ভেরি গুড। কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না, কথা বলতে এসে গোমরা হয়ে থাকে, বা উত্তরগুলো খুব কাট করে দেয়, ভালোভাবে গুছিয়ে কথা বলে না, সবসময় একটা মনের মধ্যে মন মরা ভাব, যেন কিছু ভালো লাগছে না ভালো লাগছে না এরকম ভাব। তার মানে তুমি ইউ আর নট এ হেলদি পারসন, অর্থাৎ ইউ আর মেন্টালি হেলদি নয়। তোমার হাসতে গিয়ে কষ্ট হয়। যে সবকিছুতে মজা খুঁজে নেয়, যে সবকিছুতেই মজা পায়, সে সবচেয়ে বেশি হেলদি। দেখতে পাচ্ছ কি সুন্দর স্মাইলি চেহারা হয়ে আছে। একটু বোকা থাকলে বোধহয়, সামান্য একটু বোকা, সবকিছুতে সে হাসবে, মনে সবকিছুতে খুশি নেবে। আমি অনেককে দেখেছি, আমি কি করে মেন্টাল হেলথ চেক করি, মাঝে মধ্যে আমি কিছু মজার কথা বলি। আমার এই নর্মাল ইউটিউবের ক্লাসে হয়তো সেই মজার কথাগুলো সেরকম ভাবে আসে না, কিন্তু তবুও সেই ক্লাসগুলোতে আমি যখন মজার কথা বলি, অনেকেই একদম খিলখিল করে হাসে, অট্টহাসি করে হাসে। আমি বুঝিনি তারা মেন্টালি খুব হেলদি আছে। অনেকের মধ্যেই দেখেছি, ধুর এটা আবার কি হলো, এটা তো হাসার কি হলো, সবাই হাসছে, ও গোমরা মুখে বসে আছে। বুঝে নেবে, আমি কিন্তু তোমাকে ইন্ডিকেশন করছি, যার এরকম হয় তোমার মেন্টাল হেলথের সামান্য রূপে একটুখানি, হয়তো তুমি খুব বেশি ইনহেলদি হওনি, কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক অন দ্যাট। এর মধ্যে তোমাকে থিঙ্ক করতে হবে যে তোমার সবকিছুতে কি আনন্দ কম হচ্ছে, একটু করে হলেও ভাবতে হবে। তুমি নিজে থেকেই ঠিক করে নেবে। এটা মানে এটা না যে তোমার এক্ষুনি ডাক্তারের কাছে ছুটতে হবে। তুমি আইডেন্টিফাই করো যে দেয়ার মে বি এ প্রবলেম, কিন্তু তুমি তার মধ্যে মজা খোঁজার চেষ্টা করো, হাসি থাকো, খুশি থাকো। ছোট একটি বাচ্চাকে দেখবে, সে সবসময় হেসে খেলে বেড়াচ্ছে, তার খাওয়া পড়া, তার খেলে বেড়াচ্ছে, সে ক্লান্ত হচ্ছে না, কখনো হচ্ছে ঘুমিয়ে পড়ছে, সবকিছুতে সে ঘুমোতে ঘুমোতে হাসছে। বলা হয় বাচ্চাদের মধ্যে ভগবানের রূপ। কেন বলতো? তার মধ্যে কোনো থিঙ্কিং, চিন্তা নেই, সে গভীর অত কিছু ভাবে না, তার ক্যারিয়ার নিয়ে অত কিছু ভাবে না, তার কি হবে ভবিষ্যতে তা নিয়ে ভাবে না। তোমাদের অত ভাববার দরকার নেই, তুমি তোমার কাজ করে যাও। তুমি তোমার জীবনটা রেখে, এই তোমার ফিজিক্যাল হেলথ, তুমি জীবন রেখে আমার জীবনে কত রোজগার করতে পারবো, কি পারবো, ও তোমার যা ডেস্টিনি লেখা আছে ডেস্টিনি হবে, তুমি তার থেকে বেশিও পাবে না, কমও পাবে না। কিন্তু তুমি তোমার কাজটা করে যাও, তুমি মেন্টালি হেলথি হও, মনের দিক থেকে কখনো মন মরা হয়ে থাকবে না, হেসে খুশি সবার সঙ্গে কথা বলো। মেন্টাল হেলথের প্রবলেমে সব হঠাৎ করে রেগে যাচ্ছে, হঠাৎ করে মন মরা থাকছে, হঠাৎ করে আবার কান্নাকাটি করছে। একজন বলছে আমার খালি কান্না পায়, দুঃখ পায় সবকিছুতে। কেন? এটা তোমার, সে খুব দুর্বল মানসিকভাবে, সে দুর্বল, সবলতা লাভ করো। তুমি একাই সবকিছু, গোটা পৃথিবীতে একা এসছো, একা ফাইট করতে হবে। এই পৃথিবীতে কোনোই মোম বেছানো পথ নয়। আর বাবা মারা
গন্ডগোলটা করে যখনই যা কিছু চায় তখনই যে পেয়ে যায়, যে ছাত্রটি বা যে ছাত্রীটি বাবাকে বললো অমুকটা নিয়ে এসো, সাথে সাথে বাবা নিয়ে আসলো, তারই কিন্তু মেন্টাল প্রবলেম হবে। লাইফে স্ট্রাগল করতে শেখো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তোমাদের এভলিউশনে পড়াতে হবে। যে কোনো কিছু এক্সিস্টেন্স কিছু পেতে গেলে স্ট্রাগল করতে হয়। তুমি ভাবো আমি স্ট্রাগল তুমি কতটা করেছো? তুমি ভাবো পৃথিবীতে থাকতে গেলে স্ট্রাগলই তোমার লাইফের একটাই ধর্ম। আর স্ট্রাগল করার মধ্যে এনজয় খুঁজে নাও। আচ্ছা, খেলতে গেলে যে একটা চ্যালেঞ্জ হয়, ধর আমি হেরে বসে আছি না, তুমি যখন কোনো কিছু বাচ্চারা খেলে তখন তার মধ্যে একটা চ্যালেঞ্জ নেবার প্রবণতা থাকে, যে না আমি চ্যালেঞ্জ নেব, আমি জিতবো। জিততে গেলে দু এক বাচ্চা আবার হারতেও হয়, হারবে, হারটাকেও মেনে নিতে শিখবে। জীবনেও হেরে যেতে পারো অনেক কিছুতে, তুমি একটা কাজ সাকসেস করতে গেলে কিন্তু হলো না, তুমি ফেলিওর বলতে গোটাটা ফেলিওর ভেবে নেবে। সবসময় লাইফে দুটো ওয়ে ভাববে। যে কোনো কিছু কাজ করছো তার একটা ওয়ে, এই ওয়ে হলো না ওই ওয়ে, ওই ওয়েটারও সেই আরেকটা যে ওয়ে, তারও সবসময় তার দুটো ব্রাঞ্চ, আরেকটা ওয়ে তারও দুটো ব্রাঞ্চ, সবসময় অপশন নিয়ে থাকবে। সেই অপশন, একটা অপশন নেই আরেকটা অপশনে চলে যাবে। যে কাজটা করছো তার সঙ্গে একটা ব্যাকআপ রেখে দেবে, যে আমি কখনো মেন্টালি যদি প্রবলেমে পড়ি আমি বই পড়বো। বাড়িতে বসে কিছু জমিয়ে রাখো, কিছু খেলা, কিছু স্পেশাল কাজ। যদি তুমি কখনো মনের থেকে দুঃখী হও, সেই জায়গাটায় তুমি নিজেকে ইনভলভ করিয়ে নেবে। কেউ খেলতে ভালোবাসে সে খেলবে, কথা বলতে ভালোবাসে কথা বলবে, যার যেদিকে মন যায় সেদিকে তার ভাবনাটা দেওয়ার চেষ্টা করবে কিছুটা। এবার দেখবে তার মধ্যে কি তোমার একেবারেই যদি ফ্রুটলেস হয় সেটা কম করবে। আজকে মোবাইলের গেম খেলার মধ্যে দিয়ে কিছু হয় না, আবার ব্রেন চলা কিছুটা নিজেকে এঙ্গেজ করে রাখা হয়। তা আজকে দুজন একটা ছেলে এবং মেয়ের মধ্যে যদি গল্প হয়ে যায়, তথাকথিত প্রেম ভালোবাসা হয়ে যায়, সেই প্রেম ভালোবাসার থেকে আসা যে সাইড এফেক্ট গুলো, তার থেকে বরং খেলাটা ভালো। আমি মনে করবো যে এখনকার বয়স, এটা এখনের বয়স নয়, প্রেম ভালোবাসার বয়স এখন নয়। একটা ছোট গাছে ফল আসা, সে ফলটা কখনো সুস্বাদু হয় না। গাছটা বড় হবে, তার ম্যাচুরিটি আসবে, নির্দিষ্ট সময়ে তার মধ্যে সবকিছু আসবে, তবেই সে মেন্টালি হেলদি হবে। তাকে অ্যাকসেপ্ট করে নেবার সুযোগ থাকতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, একদম ব্যালেন্সে থাকতে হবে। এই ব্যালেন্সে থাকাটা তোমাকে নিজেকেই প্র্যাকটিস করতে হবে, নিজেকেই প্র্যাকটিস করে, কেউ শিখিয়ে দিলে হবে না যে আমাকে ভালো থাকতে হবে, এটাই আমার মোটো মোটো মোটো। কিভাবে ভালো থাকবে? তুমি বিভিন্ন ধরনের বস্তু, বই সব থেকে ভালো মাধ্যম, বা নিজের কোনো হবি ডেভেলপ করা ভালো, সেই হবির মধ্যে ডুবে থাকো না, মাঝে মধ্যে বাইরে কোথাও ঘুরে আসো। যদিও কোভিড পরিস্থিতিতে বেশি বাইরে যাওয়া যাচ্ছে না, মেন্টালি মেকআপ নাও। আমরা মুখের মেকআপ করি, আমরা ভালো দেখাবার জন্য মেকআপ করি, কেউ মেকআপের মধ্যে দিয়ে নিজেদের আনন্দ খুঁজে পায়, খুঁজে নাও। কিন্তু সেই মেকআপ দিয়ে খুঁজতে গিয়ে তুমি যদি কাউকে প্রলুব্ধ করতে চাও, কেউ তোমার দিকে আকর্ষিত হতে চায়, সেটা যদি টার্গেট থাকে তাহলে ভালো নয়। কিন্তু সেটা যদি তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য সাজতে হয়, সেটা সাজুগুজু করো, বা ফ্রেশ দেখাও। ফ্রেশ দেখালে নিজের মনটাও ভালো লাগে। আলু থালু হয়ে থাকলে ভালো লাগে না, মনটাও খারাপ লাগে। সেই মন ভালো করবার যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো নিজেকে একটুখানি বেটার ভাবে একটু এক্সারসাইজ করা। মনে রাখবে, ওয়েলনেস সেন্টার বলে বেশ কিছু সেন্টার আজকের দিনে জনপ্রিয় হতে চলেছে। হোয়াট ইজ ওয়েলনেস সেন্টার জানো? ওয়েলনেস সেন্টারে 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিনের কোর্স হয়। ওয়েলনেস সেন্টারে মানুষ ভর্তি হয়। কি হয়? সকাল থেকে রাত অবধি 24 ঘন্টা সময়ের মধ্যে কিছু নলেজেবল মানুষ আছে যারা একটা মানুষকে একটা রুটিনের মধ্যে ফেলে দেয়। সেই সকালের ঠিক রাইট টাইমে ওঠাবে, তারপরে প্রার্থনা করাবে, ছোট্ট হালকা এক্সারসাইজ করাবে, তার মাঝখানে ছোট্ট সকালবেলায় যে মিল যে ফুডগুলো দিতে হয় সায়েন্টিফিক ভাবে সেগুলো দেবেন। আসার পরে একটু নাচ গানের প্র্যাকটিস করাবেন, তার কাউকে নাটক করাবেন, কেউ আবৃত্তি করতে ভালো, যার যেটা ভালোবাসে তাকে সেটা জিজ্ঞেস করাবে তুমি কি ভালোবাসো, একদম নির্দিষ্ট সময় সেটা করাবে। করানোর পরে একদম রাইট টাইমে তারা লাঞ্চ দেবেন, লাঞ্চ দিয়ে একটু রেস্ট করাবেন, তারপরে বলবেন যে ওই সময় উঠে তোমরা কিছু সন্ধ্যাবেলার অ্যাক্টিভিটি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করানোর পরে তা আবার রেস্ট দেবেন, তারপরে আবার কিছু অল্প স্মল ফুড ভাগ করে দেবেন। সেটা দেওয়ার পরে তাদেরকে আবার সন্ধ্যাবেলায় কিছু মেডিটেশন, কিছু ভালো কথা, যাতে ভালো লাগে। যে যেই ধরনের এন্টারটেইন পছন্দ করে সেই এন্টারটেনমেন্টাল জায়গাগুলো তাকে গ্রুপ করে করানো হবে। কেউ ধর্মের কথা ভালোবাসেন, কেউ ফিল্মের কথা ভালোবাসেন,
পুরোনো দিনের কারোর নিজেদের ভালো ভালো অ্যাক্টিভিটির কথা ভাবতে ভালোবাসেন, সেগুলো করে দিয়ে তাদের একদম রাইট টাইমে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আবার পরের দিন তাকে ছোট ছোট এক্সারসাইজ করতে দেওয়া হবে, ছোট ছোট হালকা। এই করে দেখার পরে ওয়েলনেস সেন্টারে যাওয়ার পরে দেখা যায় 7 থেকে 10 দিন পরে একজন মানুষ 100%, আমি দেখেছি এবং আমার মনে হয় আমাদের এই সমস্ত ছোট ছোট শহরে এই ওয়েলনেস সেন্টারকে নিয়ে কেউ ভাবতেই পারে। এবং আগামী দিনে ওয়েলনেস সেন্টারের যদি কোনো কোর্স থাকে, যদি সেরকম কোনো কোর্স নেই, বই পড়েই সবাই শেখে, সেই কোর্স নিয়ে যদি তারা সঠিকভাবে এই জায়গাগুলোতে আসতে পারে, প্রফেশনালিও তারা বেনিফিটেড হবে। সেই সঙ্গে একটা হিউজ মানুষ আজকে মেন্টালি প্রবলেমে পড়েছে। মানুষ ওয়েলনেস সেন্টারের বদলে মানুষের পাব খুলছে, ডিস্কোথেক খুলছে, সেখানে গিয়ে কি মদ খাচ্ছে, রাত্রি 4টে 3টে 4টের সময় বাড়ি ফিরছে, ঘুম ঠিক হতে হচ্ছে না, চোখের কোণ বসে যাচ্ছে। এটা তো ওয়েলনেস নয়। তারা মেন্টালি একটা রিলিফ খুঁজতে যাচ্ছে সারাদিন কাজের পরে। কিন্তু জাপানে গিয়ে দেখা যায় কি, জাপানে মানুষ একেবারে সময়ে সবকিছু সময় করেন, তাদের অ্যাভারেজ এজ অনেক বেশি বেড়ে গেছে, খুব হেলদি। ওরা কমপ্লেক্স কোনো চিন্তা ভাবনা যেটা নিয়ে বোঝেন না, কোনো ফ্রুট নেই, সেখানে চিন্তাই করেন না। তারা বাদ দেন, ধুর বাজে জিনিস, এটা চিন্তাই করব না। মারামারি করে, এর সমালোচনা করে সময় নষ্ট করা। আর আমাদের এখানে তো সময়, আমরা সময়ের মূল্য বুঝি না। ওখানে 2 মিনিট থেকে 3 মিনিট ট্রেন লেট হলে বা তার থেকেও কম, তারা টাকা ফেরত দেওয়ার একটা প্রবণতা আছে। আমাদের দেশে 10 মিনিট লেট ট্রেন বললে সেটা আধ ঘন্টা মিনিমাম হবে বা 1 ঘন্টা হয়ে যায়। 4-5 ঘন্টা ট্রেনও লেট হয়ে পড়ে। প্রত্যেক স্টেশনে 10-15 মিনিট করে থামতে থামতে সেটা গিয়ে 7-8 ঘন্টা লেট বা 24 ঘন্টা লেট। এই ধরনের লেট বলতে আমরা অভ্যস্ত, আমরা প্রতিবাদ করি না। আমরা সময়ের মূল্য দিতে জানি না। সময়ের মূল্য যদি আজকে তুমি না দাও, সময়ও তার মূল্য দেবে না, সাকসেস থেকে তোমাকে দূরে রাখবে। কিন্তু সাকসেস তোমাকে করবে ইফ ইউর বিলিফ সিস্টেম ইজ গ্রেট। তাই মেন্টালি হেলথ হও, মেন্টালি হেলদি হয়ে যাও। মেন্টালি হেলদি তুমি নিজে হতে পারো, তুমি নিজেই নিজেকে হেলদি করতে পারো। তুমি নিজেকে বলো আমি হেলদি হব, অন্য কেউ পারবে না। আমি হবির মধ্যে নিজেকে সরাবো, গুটিয়ে নেব না, নিজেকে স্প্রেড করে দেব। যেমন একটি কাজ, অনেকে মেন্টাল হেলথ ভালো করতে গিয়ে সে মনে করে আমি যদি গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলি, অথবা মেয়ে ভাববে আমি বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলি, তাহলে আমার মেন্টাল হেলথ ভালো থাকবে। এইভাবে কারোর উপরে ভরসা করবে না। কোনো মানুষ তোমাকে কথা অত ভাববে না। তোমাকে তোমার হবি, তোমার নিজের তৈরি ফিল্ড, তুমি যদি ফিল্ডটাকে বেটার তৈরি করো, তুমি বেটার রেসপন্স পাবে। তুমি ফিল্ডটাকে যদি বিতর্কিত করো, মোবাইলে একটা বিতর্কিত ছবি তুলে রেখেছো, সেই ছবিটি কোনো কারণে ভাইরাল হয়ে গেল, সেটা তোমার দোষ। তুমি কেন সেটাকে তুলে নিলে? তুমি আগে থেকে প্রিকশন কেন হলে না? সেই কৌতূহলটা তোমাকে মেটাতে গিয়ে তুমি কি করলে? তাতে তুমি একটা ফেসে গেলে। তুমি বন্ধু খুঁজতে গিয়ে সেই বন্ধু তোমাকে ধোকা দিয়ে দিল। সেই বন্ধু আজকে তার সঙ্গে অন্য কোনো বন্ধুর সঙ্গে মিশতে শুরু করলো। কোনো কিছু আলটিমেট নয়। তখন তোমার মনে আঘাত লাগলো, আমি তাকে এতটা বিলিভ করলাম, সে আমাকে বিলিভ করলো না। ধরেই নাও বিলিভ করার মতো পৃথিবীতে ওসব কেউ নেই। তথাকথিত প্রেম বলে কিছু হয় না, শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন। প্রেম হতে পারে ভগবানের সঙ্গে বা একজন অন্য ওয়ার্ল্ডের সঙ্গে, সেটাকে প্রেম, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না। এটা চাই, সে যদি চলে যেতে চায় চলে যাবে, আসতে চাইলে আসবে, সে যেটাই হোক। জিন হতে হবে তোমাকে, জিন বা জয়ী বাঘ যাকে বলে। কোনো কিছুতেই বিচলিত হব না, কোনো কিছুতেই আমি টেনশন করব না, অ্যাংজাইটির থেকে মুক্ত থাকবো, মেন্টালি হেলদি থাকবে। আমি এতগুলো কথা বললাম সাইকোলজিক্যালি এফেক্ট দেবার জন্য। তুমি নিজে পারো নিজেকে ঠিক করতে, তোমার নিজেই ঠিক হতে হবে। অন্য কেউ তোমাকে হেলদি করতে পারবে না। যদি তুমি মেন্টালি তুমি ভাবো আমি হেলদি হয়ে যাব, আমি মেন্টালি ভালো থাকবো, আমার কোনো বন্ধু থাকলে যারা আছে তারা ভালো, আজকে সেই বন্ধু তোমার সঙ্গে না মিশে আরেকজনের সঙ্গে ভালো করে মিশছে বলে আমার মধ্যে হিংসা, ঈর্ষা, জেলাসি আসছে। এই জেলাসি গুলোকে তুমি মিশতে গেলেই বেশি আসতে পারে। তুমি আগে থেকে ভেবে নাও যে দূর, জেলাসি আসলে আমি আসতে দেব না, হিংসা আসলেও আসতে দেব না, দুঃখ আসলেও আসতে দেব না, কষ্ট আসলেও কষ্ট আসতে দেব না। এটা আমার ডিউটি, এটা আমার করা, এটা আমাদের করতে হবে। আমার যেরকম শ্বাস প্রশ্বাস যেমন আমার কন্টিনিউ চলছে, এটাকে তুমি আটকে রাখতে পারবে না, সেরকমই মনের দুঃখকেও বলবে একদম ওইভাবে চলে যেতে, চলে যাও, দরকার নেই আমার। কোথায় দুঃখ? চুল সামনে আনবে, উড়িয়ে দেবে, বলবে দুঃখ বলে কিছু নেই।
ডিপ্রেশন সব উড়ে যাবে। বাইরে একটু পাইচারি করে আসো। সব থেকে বেস্ট রাস্তা, যদি কেউ কারোর মেন্টালি প্রবলেম আসতে শুরু করে, তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, ডিপ ব্রেথ নেবে। সব থেকে লাস্ট কথা বলে দেবো মেন্টালিতে, 100 টাইম, 100 বার দীর্ঘশ্বাস নেবে পুরো ফুসফুসের মধ্যে। আমাদের ব্রিদিং এর সময় বুঝিয়েছিলাম ক্লাস 11-এ, ভাইটাল ক্যাপাসিটিকে বাড়াতে হবে। ডিপ ব্রেথ উপরে তুললে আবার ডিপ করে ছেড়ে দিতে হবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। এভাবে 100 টাইম যেই না তুমি করে নেবে, তোমার মধ্যে কনফিডেন্স শিওরলি বাড়বে। কোনো জায়গায় কোনো পারফরমেন্স করতে গেলে, আমি একদম নিজে করেছি প্রায় 50 টাইম বা 100 টাইম ডিপ ব্রেথ করে নিয়ে একটু দম বন্ধ করে, ওইটা ডিপ ব্রেথ করার সময় কনসেন্ট্রেশন রাখো তুমি কি করতে যাচ্ছ। যদি ভালো না হয় আমার কথা বলো, রাজদীপ স্যার বলেছে, ডিপ ব্রেথ একবার নিয়ে তুমি গিয়ে কোনো একটা, যে কাজে তোমার টেনশন হচ্ছে, মঞ্চে উঠতে বা স্টেজে উঠতে পা কাঁপছে, তুমি ডিপ ব্রেথ করে নাও, উঠে যাও, কাজে লাগবে। এটা যদি আজকে তোমাকে লাইফ চেঞ্জিং এই কথাটা না হয়, তাহলে আমার কথা বলে দিও। আমি আজকে বলেছি তোমাদের, তাই মনে রেখো। বায়োলজি পড়িয়ে এই কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। দেখো, আমার মধ্যে ডিপ্রেশন আসার মতো অবস্থা হয়, কিন্তু আমি নিজে থেকে কাটিয়ে দিই। আমার দরকার নেই ডিপ্রেশন আসা। দূর, কার জন্য ডিপ্রেশন? অন্য লোকের জন্য আমি টেনশন নেব? অন্যের জন্য আমি টেনশন নেব? কেন নেব? আরেকজন লোক, সে আরেকজনের তার রেসপন্সিবিলিটি। আরেকজন ভালো করলো কি করলো না, না করলো, সে আমার সঙ্গে কথা বললো কি বললো না, মিশলো কি মিশলো, তার জন্য আমি টেনশন নিয়ে কেন ভুগবো? हटाओ सब, हटो ये सब, कुछ नहीं चाहिए भाई। मेरा जिंदगी है, मैं खुद सोचूंगा मेरे बारे में। अच्छा ही सोचना है। ভালো ভাবে ভাববে, নাকি ড্রাগ নেবে, অ্যালকোহল নেবে, এগুলো দিয়ে হবে না। যেগুলো তুমি জানো কোনটা ভালো কোনটা খারাপ, এই এজে তোমার ভালো মন্দের বিচার অনেকটাই হয়ে গেছে। আর প্রেম কেউ করবে না, তথাকথিত প্রেম বলে তো কিছু হয় না। প্রেম মানে অনেক বড় জিনিস, কিন্তু কেউ প্রেম করে না, শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন হয়, শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন, আর কিচ্ছু বলবো না। একটা ছেলে একটা মেয়ের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়, একটা মেয়ে ছেলের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন ইজ নট আ লাভ। কাজে লাভ হয়ে যাবে কখন? হয়ে যাবে আমাদের গডের সাথে। কাজে মনে রেখো যে মেন্টালি হেলদি থাকতে গেলে আমাদের নিজেকে ভালো করা শিখতে হবে, নিজেকে খুঁজে নিতে হবে কোথায় আমি ভালো থাকতে পারি। তাই চলো, এই জন্য বললাম হেলদি মানে মেন্টালি হেলদি থাকতে হবে, আর সোশ্যালি আমি একসঙ্গে বলে দিয়েছি অনেকগুলো কথা। সোশ্যাল মানে সকলের সঙ্গে মেলামেশাটা ঠিকঠাক রাখতে হবে, যে যার পার্টিতে যেতে হবে। বার্থডে পার্টি হলে বার্থডে পার্টি করবে টাইমলি, সবসময় পার্টি করে যাব তা নয়। পুজো পার্বণ হলে যাবে না, আমার না ভাল লাগছে না, সবাই পুজোতে বেরোচ্ছে, তুই পুজোয় কি দেখার আছে না, তাও বেরো। 10টা লোককে দেখো না, তারা কিভাবে ভালো আছে, তারা ভালো থাকা, তাদের দেখে তাদের মধ্যে ভ্যারাইটি খোঁজো, জামা কাপড়ের ভ্যারাইটি খোঁজো, চেহারার ভ্যারাইটি খোঁজো, কোনো ক্ষতি নেই। এও দেখতে সুন্দর, ও সবাই ভালো, ভ্যারাইটি খুঁজতে চাও, তুমি পুজোতে বেরো, পার্টিতে যাও, নিজে যতটুক তোমার, আমাকে সব থেকে ভালো দেখাতে হবে এমন দরকার, তুমি একটা ডিসেন্ট ড্রেস পরে যাও। কারণ তোমাকে আমি বলেছিলাম না, তোমাকে ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি মানে এগুলোকে বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস। বাড়ির সবাই যাচ্ছে, আমার অনেক পড়া আছে না, ওই পড়াটাকেও তুমি আগে করে নিয়ে রেখে, তুমি জানো আমাকে সোশ্যাল অ্যাক্টিভিটি করতে হবে, কিছু সময়ের জন্য সেই সোশ্যালি তুমি অ্যাক্টিভিটি করে তুমি আবার বাড়িতে ফিরে আসো, কারণ এটা তোমার ডিউটি। আমি আজকে শিখিয়ে দিলাম হোয়াট ইজ হেলথ। 3টে জায়গায় মনে রাখবে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল। কোনো একটা জায়গায় যদি তোমার কমতি থাকে, সবকিছুতে দেখা যাচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, সোশ্যালি তুমি যেন পিছিয়ে পড়ছো, তুমি মিশছো না চারপাশে। যদি তোমার মিশতে মনে হচ্ছে তোমার মেন্টালি কোথাও একটা প্রবলেম আছে, ফিজিক্যাল কন্ডিশন আমাদের হয় এটা, তুমি বলে স্যার আমার তো এটা হয়ে যায়, আমি তো জোর করে পারি না। কিন্তু তোমাকে জোর করে না পারলেও ওই সোশ্যাল অ্যাক্টিভিটিটাকে তুমি জানবে, স্যার বলেছে যে হেলদি হতে গেলে আমাকে সোশ্যাল হতে হবে, ভালো না লাগলে তুমি সোশ্যাল হবার জন্য কিছুক্ষণ যাও না, ধীরে 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 যেতে যেতে একদিনই ঠিক হবে না, আস্তে আস্তে তোমার ওই যে সোশ্যাল যে ফোবিয়াটা ছিল সেটা আবার কেটে উঠেছে, মেন্টাল যে ফোবিয়া ছিল সেটা কেটে উঠেছে, আর ফিজিক্যাল হেলথ তোমাকে ফুড, এক্সারসাইজ এগুলোর মধ্যে দিয়ে তুমি করে নেবে। কাজে তোমাকে যদি কোথাও ভালো না লাগে, ওই অল্প অল্প করে সব কয়টা পয়েন্ট, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল
অ্যাক্টিভিটিগুলোকে ব্যালেন্সে রেখে চলবে। তার সঙ্গে পড়াশোনাটা তো বেশি রাখতে হবে। পড়াশোনা রাখতে গিয়ে তোমাকে যদি তিনটে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যালটা কমে যায়, মনে রাখবে তোমার হেলথের প্রবলেম আসছে। সো এইটা হচ্ছে হেলথ। অনেকগুলো কথা আমি বললাম, কারণ ডিজিজকে বুঝতে গেলে এগুলোই আসল দরকার। সেজন্য বলা হয় সারা পৃথিবীতে আজকে একটা সোসাইটি আমেরিকায় বা জাপানে বা কোরিয়াতে বা এমনকি চায়নায়, যে চায়নাকে আমরা আজকে এত প্রবলেম বলছি, কিন্তু চাইনিজরা নিজের দেশে তারা কিন্তু অনেক বেশি উন্নত করছে। আমরা যেভাবে ডেভেলপ করছি তার থেকে চায়না এত ডেভেলপ কেন করলো? তাদের কাছে হেলথ ইজ ওয়েলথ। ওই সমস্ত আমাদেরও আমরা চিরকালে জানি হেলথ ইজ ওয়েলথ। ওয়েলথ মানে এই যে ওয়েলথ আমরা দেখিয়ে দিয়েছি, সম্পদ। সম্পত্তি আমার টাকা পয়সা নয়। কাজে একটা কোনো কান্ট্রি যদি হেলদি পিপল জন্ম দেয়, হেলদি বেশি পিপল দেয়, সেই দেশের জিডিপি থেকে শুরু করে সবকিছু বেশি উন্নত হবে। তাহলে আমরা সিগনিফিকেন্ট অফ গুড হেলথ মনে রাখবো, একটা কান্ট্রির উন্নতির পিছনে হেল্প করে স্মল হেলদি পিপল। যদি গোটা কান্ট্রিতে হেলদি পিপলে ভরে থাকে, তাহলে মেন্টাল হেলথ বেশি হলে সেই কান্ট্রি অনেক বেশি হেলদি থাকবে, অনেক বেশি ডেভেলপ করবে, সব দিক থেকে ডেভেলপ করবে। রাইট টাইমে খাওয়া, রাইট টাইমে ঘুম, রাইট টাইমে কাজ, রাইট টাইমে এডুকেশন, রাইট টাইমে ম্যারেজ, রাইট টাইমে রিপ্রোডাকশন, এভরিথিং অন রাইট টাইম করতে হবে। তাহলে স্টেট অফ বিং ওয়েল এনাফ টু ফাংশন ওয়েল ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি, এই পার্টটা যদি ঠিক থাকে, বলবে তুমি হেলদি মানে তুমি ওয়েলদি। তোমার হেলথ ঠিক আছে মানে তুমি সবচেয়ে বেশি ওয়েলথ আছে। টাকা পয়সা রোজগার করে বেশি কামাই করে শরীর ক্ষয়ে পড়লো, এটা কখনো ওয়েলথের লক্ষণ নয়। হেলদি থাকতে হবে, তিনটে পার্ট ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি থাকতে হবে। এবার খুব গুরুত্বপূর্ণ, এবার হেলদি ভার্সেস ডিজিজড, এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে একজন লোককে কি বলা যাবে একজন হেলদি লোকের ডিজিজ হতে পারে না? মনে রাখবে, হেলদি লোকের ডিজিজ হতে পারে। যদি তোমার ডিজিজ হয়ে থাকে, তুমি যদি ভাবো আমার ডিজিজ হয়েছে, আমি হেলদি নই, না, কোনো ব্যাপার নেই। তুমি কিছুদিনের জন্য ডিজিজ হয়েছে, ডিজিজের পুরো নাম হচ্ছে ডিসেবলড ইজ, অর্থাৎ ইজিনেস, সেটা ডিসেবলড হয়ে গেছে সামান্য সময়ের জন্য। অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস সাম গুড হ্যাবিট, আস্তে আস্তে, এবং ডাক্তারের মেডিসিনের সহায়তা নিতে পারো, আস্তে আস্তে তুমি ডিজিজ ফ্রি হয়ে যাবে, আবার হেলদি চলে আসবে। তুমি দেখা গেল মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি সবকিছুতে তুমি বেটার আছো, কিন্তু তাও তোমার ডিজিজ হচ্ছে। কিভাবে? ধরো একজন আমরা স্পোর্টসম্যান, এই যে আমরা যে স্পোর্টসম্যানটাকে দেখছি, তারা কিন্তু জেনারেলি এই তিনটে দিকেই বেটার হয়। ফিজিক্যালি স্ট্রং হয়, মেন্টালি স্ট্রং হয়, নইলে কি করে গোল দেবে বা কি করে সেঞ্চুরি হাঁকাবে। আবার তারা সোশ্যালি তো অ্যাক্টিভিটি করেই, কারণ সবসময় মিলেমিশে চলতে হয় পারফরমেন্স বেটার করার জন্য। কিন্তু সেই লোকটি কি কখনো ডিজিজ ফ্রি হতে পারে? না, হতে পারে। কারণ তার মনে করো গ্রোইনে বা যে কোনো জায়গায় ইচিং আছে, চুলকুনি আছে, ফাঙ্গাস দিয়ে চুলকুনি আছে, তাহলে তার কিন্তু একটা জায়গায় সে ডিজেবল হয়ে আছে, কিন্তু সে হেলদি। কাজে হেলদি হলেও ডিজিজ ফ্রি হবে এমন কথা নেই। ডিজিজ তার হতে পারে, মেডিসিন যাবে, গুড প্র্যাকটিস রাখবে, তার নলেজ বেটার দিয়ে সে ডিজিজ ফ্রি হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছে, বিইং ডিজিজ ফ্রি ডাজ নট মিন, আমি যে জায়গাটা বললাম বিইং ডিজিজ ফ্রি, তুমি ডিজিজ ফ্রি আছো, ডাজ নট মিন টু বি হেলদি। দুটোই ক্ষেত্রে হতে পারে, যে তুমি কোনো ডিজিজে তুমি হও না, তোমার কোনো রোগ নেই, তোমার ইচিং নেই, তোমার মাথা ব্যথা নেই, তোমার কোনো রোগ নেই, পেট ব্যথা নেই, তোমার পেট খারাপ নেই, কিন্তু তুমি হেলদি নও, হতে পারে। কারণ কি, হেলদি হতে গেলে ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি এই দুটো অ্যাক্টিভ থাকতে হবে। আবার উল্টো করো কথা, কি ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি তুমি স্ট্রং আছো, তুমি একদম কমপ্লিট ডিজিজ ফ্রি, সেটা নাও হতে পারে। কিন্তু যদি সব থেকে ভালো হয় যে ডিজিজ ফ্রি আবার হেলদি, এটাই তো আমাদের টার্গেট। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের এটাই আমার টার্গেট। এই সোলটাকে আমাকে বুঝতে হবে, এই নলেজের সোলটাকে বুঝতে হবে। এবার মেনটেনিং গুড হেলথ, আমাকে গুড হেলথ, আমি এতক্ষণ ধরে যেটা বলে এসেছি সেটা বেশিক্ষণ আর বলবো না। যোগা তোমরা জানো, আজকালকার দিনে আমি একজনের কথা বলবই, বিশেষ করে যোগা, আমাদের ওয়ার্ল্ড যোগা ডে পালন করা হয়। আবার আমাদের বেশ কিছু ধর্মগুরুরা আছেন
বা বেশ কিছু ডেডিকেটেড মানুষরা আছেন, যার মধ্যে রামদেব জি, তার কথা বলতে হবে। তিনি আজকে অনেক প্রোডাক্ট সেল করেন, তার অনেক বদনাম করা হয়েছে, কিন্তু একটা কথায় আমি ওনাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করব, যে ভারতবাসীর মধ্যে যে তিনি যে আস্থা চ্যানেলটি করেছেন বা যেভাবে তিনি একটা কিন্তু টেন্ডেন্সিতে পাঠিয়ে দিয়েছেন যে তাকে অনুলোম বিলোম, কপালভাতি, এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো তো বেটার অ্যাক্টিভিটি, এটা তো কোনো খারাপ অ্যাক্টিভিটি নয়। তিনি যদি সায়েন্টিফিক নিয়মে এগুলো কাউকে করিয়ে যান, তাতে আমি নিজে করে দেখেছি অনেক বেশি যেন ফ্রি থাকা যায়, ভালো থাকা যায়, নিজেদের মধ্যে একটা একটা জীবনী শক্তি পাওয়া যায়। যোগা করে যাও, 1 মাস যোগা করে দেখো তো। রামদেবের কোন একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখে আমি যার যেটা ভালো সেটা বলবো, তিনি কোন প্রোডাক্ট সেল করছেন, কত টাকা প্রফিট করছেন, পতঞ্জলি কত তার প্রফিট করছে, আমার সেটা দিয়ে কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে তার মোটর ওই পার্টটুকুকে দেখি। তিনি যেগুলো প্র্যাকটিস করতে বলেন, সেই প্র্যাকটিসগুলো আমরা করে যাই না কেন? সকালবেলা নির্দিষ্ট টাইমে উঠে নির্দিষ্ট সময় যোগা করব, নির্দিষ্ট সময় ঘুমাবো, খাবো, তাহলে আমাদের হেলথ অটোমেটিকলি বেটার হবে, অটোমেটিক ফিল গুড আসবে, পড়াশোনা বেটার হবে। যদি ওই যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ বলেছিলাম, আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম ক্লাস 11-এ রেসপিরেশনের সময়, সেই রেসপিরেশনের সময় যেগুলো পড়িয়েছিলাম ঠিক সেগুলো দেখবে ডিপ ব্রিদিং এ ওগুলো পাই। আমাদের সেল টু সেল মোর অক্সিজেন পাবো, সেলের মধ্যে যেগুলো কার্বন ডাইঅক্সাইড হবে সেগুলো বেরিয়ে চলে যাবে, বডির মধ্যে একটা কুলনেস, ঠান্ডা ভাব আসবে, বডির মেটাবলিক অ্যাক্টিভিটি বেটার হয়ে যাবে। যোগা করলে এগুলো হবেই হবে, করে দেখো কখনো। বিশেষ করে ডিপ ব্রিদিং এর উপরে তো কোনো কথাই নেই, কিন্তু অনুলোম বিলোম বা উনি যেগুলো বলেন সেগুলোর মধ্যে কিছু বিজ্ঞানসম্মত অ্যাক্টিভিটি আছে, বিজ্ঞানসম্মত বা তার ফিলটা বেটার করেন, উনি অভিজ্ঞতা দিয়ে দেখেছেন। আমি সেই জন্য তার ওই অ্যাক্টিভিটিটাকে আমি যথেষ্ট রূপে শ্রদ্ধা করি, এবং আমি তোমাদেরও বলবো সেই যদি কাজগুলো বা তোমাদের বাড়িতে যারা বয়স্ক আছে তাদেরকে এগুলো করিয়ে দেখো, দেখবে কিছুদিনের মধ্যেই আমরা যদি কন্টিনিউ করাতে পারি, সময় বের করে, এর জন্য সময় দরকার। আমরা অনেক সময় তো লস করি, নষ্ট করি, সেই সময়গুলোকে বের করে তার যদি কিছু নিয়ম আছে খাওয়ার আগে পরে সেগুলোকে ভেবে নিয়ে চললে সত্যি বেটার থাকা যায়। যে কদিন মানুষে বাঁচবে ততদিন বেটার ভাবে থাকি না কেন। আর ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিসিপ্লিন আমরা বলি, দ্যাট ইনক্লুডস মেডিটেশন। মেডিটেশন কথার অর্থ কি? মেডিটেশন কথার অর্থ স্থির হয়ে সাউন্ড থেকে দূরে থাকা, যেখানে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, একটা কনসেন্ট্রেশন, কিছু নয়। তুমি জোর করে মন কনসেন্ট্রেশন করবে, যেখানে সাউন্ডলেস, শুধু একটা জায়গায় সাউন্ড থেকে বেরিয়ে গিয়ে কোনো শব্দ আর আসছে না, শুধু ডিভাইন সাউন্ড খুঁজবার চেষ্টা করা, অন্য কোনো সাউন্ড থেকে দূরে থেকে, চোখ বন্ধ করে হতে পারে, তাকিয়ে হতে পারে একটা পয়েন্টে, এটাকে বলে মেডিটেশন। অ্যান্ড ব্রেথ কন্ট্রোল, ডিপ ব্রেথ যেটাকে বললাম, ব্রেথ নিয়ে কিছুক্ষণ ধরে থেকে আবার ছেড়ে দেওয়া, ব্রিদিং কন্ট্রোল। অ্যান্ড রিল্যাক্সেশন অফ বডি অ্যান্ড মাইন্ড, বডি অ্যান্ড মাইন্ডের কমপ্লিট রিল্যাক্স হয়ে যাবে। এবং হেলদি হতে গেলে এটা একটা বিরাট দরকার, শুধু এইটুক করো আমাদের 3টে কাজ ভালো হয়ে যাবে। রেগুলার যোগা করলে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং আমরা ভালো করে হতে পারবো। ফিজিক্যাল এক্সারসাইজ এটা তো চিরকালই তোমরা জানো, ট্রেডমিলে চলতে পারি, না পারলে শুধু হেঁটে আসা, ছাদে পারলে পায়চারি করে নেওয়া, খাওয়ার পরে কিছুক্ষণ হেঁটে নেওয়া, হাঁটা একটা ভালো এক্সারসাইজ। তা এখন আবার খুব জোরে হাঁটা নয়, মোটামুটি স্পিডে হেঁটে যাও, কিছুটা ঘাম ঝরাতে হতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দ্যাট এনহ্যান্সেস ফিটনেস অ্যান্ড ওভারঅল ওয়েলনেস, এটাও তোমরা ভালো করে করতে পারো। এবং এটা তোমাদের আজকে তোমাদের শেখানোর মধ্যে দিয়ে যে জেনারেশনকে আমি শিখিয়ে যাচ্ছি বা শেখাচ্ছি, সেই জেনারেশন যখন তাদের পরবর্তী জেনারেশনকে আরো কাউকে শেখাবে, তখন আমার সাকসেস, আমার পড়ানোর সাকসেস, এটাই বায়োলজি। কাজে হিউম্যান হেলথকে আমরা এইভাবে করে জানতে পারবো। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্যালেন্স ডায়েট। তোমাদের মধ্যে একটা জিনিস এই কথাটা বলা দরকার, আজকে শুধু আমি তোমাদের কথা বলছি না, আমি তোমাদের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষকে বলছি, গোটা পশ্চিমবঙ্গবাসীকে বলছি, গোটা ইয়াং জেনারেশনকে বলছি, ইভেন ওল্ড জেনারেশন যাদেরই হ্যাবিট জাঙ্ক ফুড খাওয়া। বাইরে রাস্তায় গেলেই চোখের সামনে পড়ছে থরে থরে সাজানো গুড ফুড, জাঙ্ক ফুড, মোমো, চপ, পিৎজা, বার্গার, এই যে সমস্ত চাউমিন, ভেরি ব্যাড ফুড এগুলো। এই যে খাবারগুলো দেখেই আমরা প্রলোভিত হয়ে যাচ্ছি, কি তেলে, পচা তেলে, বা যেই তেলগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে,
কেমিক্যালি রিয়াক্টেড হয়ে গেছে সেই তেল জিনিসগুলো তুমি পেটের মধ্যে দিচ্ছ, এটা কি কখনো গুড হেলথ হতে পারে? এটা কি কখনো ব্যালেন্স ডায়েট হতে পারে? ব্যালেন্স মিন্স আমার বডিতে, আমরা এই জন্যই তো বায়োলজি পড়িয়েছি, আমরা মিনারেল নিউট্রিশন পড়েছি, একটা ব্যালেন্সে মিনারেল দরকার আছে, কোনোটা ওভার হলেও চলবে না, লেস হলেও চলবে না। তোমাকে যদি ওভার আয়রন কন্টেনিং ফুড খেয়ে ফেলো, দেখা যাবে কনস্টিপেশন হবে, আবার কনস্টিপেশন থেকে আদার কমপ্লিকেশন আসবে। সেজন্য এই ফুডগুলোতে আমাদের নলেজ দেওয়া হয়, এক্সপার্টরা অলরেডি সেই নলেজ নিয়ে থাকে। কিন্তু আজকে তুমি যদি নিজের নলেজ নিজে নিয়ে নিজেই এক্সপার্ট হয়ে যাও, আমাদের বায়োলজি নলেজের মাধ্যমে নিজেকেই এক্সপার্ট করে তোলা একটা দরকার। আমি বায়োলজির নলেজ আমার জীবনে লাগাই। হ্যাঁ, আজকাল হয়তো আমার ঘুম ভালো করে হয় না, ঘুমোতে পারি না, শুধু ছাত্রদের কাছে পৌঁছবার জন্য। কিন্তু ছাত্রদের কাছে যদি পৌঁছে যাওয়ার পরেও আমি যদি জ্ঞান পাপী হই, সেটা উচিত কথা নয়, অনেক সময় হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু কথা নয়। অনেক কিছুতে আমরা ভুল করে বসি, ছোটরা আছে, ছোটরা তোমরা আমাকে সে ভুলগুলো ধরিয়ে দিতে পারো, কিন্তু ইন জেনারেল তোমাদের ভালোটা তো শিখিয়ে দেওয়া আমার কর্তব্য, ভালোটা শিখিয়ে দেব। সে যখন জাঙ্ক ফুড খাবে না, হ্যাঁ আমি জাঙ্ক ফুড খাই না, তোমাদেরও বলছি, কোনো নো, ফ্রুটস ভেজিটেবল মাপ মতো খেয়ে যাও, খাওয়ার পরে এঙ্গেজও হয়ে থাকবে। ফুড অ্যাকচুয়ালি কি জানো তো, তোমাদের কাছে একটা এঙ্গেজমেন্ট, আর কিছু নয়, এন্টারটেইনমেন্ট। কোথাও বসলাম, গিয়ে সবাই মিলে বসে একটা রেস্টুরেন্টে বসে আড্ডা মারলাম আর এন্টারটেইন করে সময়টা পার করলাম। তোমাদের ফুড হচ্ছে ওটা, বডির নিডে তোমরা ফুড খাও না, তোমরা এন্টারটেইনমেন্টাল ফুড খাও। এন্টারটেইনমেন্টাল ফুড ইজ নট গুড। যেটা বডি ডিমান্ড করছে সেটা তুমি জানো, সবসময় তুমি টের পাবে না। তাই ভেজিটেবল বা ফ্রুট বা শাকসবজি, বাড়িতে বসে শাকসবজি খাবো না, মা রান্না করলে বলছেন, তোমরা না করে দিচ্ছ। বলছো যে দোকান থেকে আনা যদি এক বাটি চাউমিন এসে যায় তাহলে তুমি খেয়ে নিচ্ছ, যদি চিপস এসে যাচ্ছে সেটা খেয়ে নিচ্ছ। হয় বাড়িতে তৈরি ফ্রুটস বা ভেজিটেবল যেগুলো ভালো করে করা হচ্ছে, তুমি যদি বুঝে নাও যে ওগুলোর মধ্যে আমার দরকারি জিনিস আছে, তাহলে তোমার কখনো খারাপ লাগবে না। তাহলে ব্যালেন্স ডায়েট, সবকিছু ব্যালেন্স, কথাটা বারবার, ডায়েট নয়। ডায়েট মিন্স কম খাওয়া, কম খেলে চলবে না, পেট ভর্তি করতে হবে এবং সেটাকে ব্যালেন্স হইতে নিতে হবে। যে একটা জিনিস বেশি দিয়ে ফেললে কিন্তু ক্ষতি, কম দেওয়া যেতে, কিন্তু কোনো কিছু বেশি নিয়ে ফেললে ক্ষতি আছে। সিজনাল ফ্রুটস আমাদের বেশি করে খেতে হবে। এ ডায়েট which includes all the nutritional needed by the body to function properly. কি কি দরকার আছে? ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেইনস, প্রোটিন রিচ ফুড লাইক ফ্রেশ মিট নিতে হবে, ফিশ, লেন্টিলস মানে ডাল, এগুলো নিতে হবে। অনেকে ভেজিটেরিয়ান আছে, কোনো দরকার নেই, তারা লেন্টিল নিতে পারে, ডাল নিতে পারে। ডাল জাতীয় খাবার থেকে তারা হিউজ পরিমাণে গুড কোয়ান্টিটি অফ নিউট্রিয়েন্ট মেটেরিয়াল পেতে পারে। তাদের সকলকে ভেজিটেবল, আমাদের ইন্ডিয়া ইজ ভেজিটেরিয়ান কান্ট্রি, ননভেজ আইটেম আমি ইস্ট ইন্ডিয়ানরা খেয়ে থাকি, তো সেভাবে ব্যালেন্স ডায়েট আমরা করে নেব। ডায়েটরি ডেয়ারি প্রোডাক্টস, মিল্ক, কার্ড, এগুলো ডেয়ারি প্রোডাক্টস, এগুলো আমাদের ম্যাক্সিমাম এনহ্যান্স করে দেয়। এই ডেয়ারি প্রোডাক্ট আমরা বেশি করে নিতে পারি, তাই দিয়ে যদি নিই তাহলে আমরা গুড হেলথ মেনটেন করা যাবে। আমরা গুড হেলথ মেনটেন করতে গেলে ব্যালেন্স ডায়েট, সোশ্যাল ওয়েলবিং, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, যোগা, সব কটা বেটারলি আমাদের অ্যাক্টিভলি করতে হবে।